আজ আমি তোমাদের জন্য অসম্ভব সুন্দর একটি নতুন ফ্যান্টাসি গল্প নিয়ে হাজির হয়েছি, তাও আবার আমাদের প্রিয় হিরো ইউনসির। আমি আশা করব গল্পটি তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে। গল্পের শুরুতে একটি বিয়ে বাড়ি দেখানো হয়। সেখানকার লোকজন বলা বলি করছিল এখানকার বড় সিটি লর্ড বাইরের কোনো একটি সিটি থেকে বিয়ের জন্য একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে কিনে এনেছে। সবাই বিয়ে বাড়ি আনন্দ করছিল। তখনই বিয়ে বাড়ির ছাদের উপর একটি ছেলেকে বসে থাকতে দেখি। তার হাতে একটি পিপা ছিল। সে বলছিল, তোমার পাপ পূর্ণ হয়ে গিয়েছে, তুমি তো এখন শুধু মৃত্যুর সুর শোনারই যোগ্য। সে তার বাদ্যটি বাজাতে শুরু করে। তার সুরের প্রতিধ্বনিতে মাছ আকৃতির অসংখ্য ভাসমান প্রাণী চলে আসে, আর সে বিয়েতে উপস্থিত থাকা সিটি লর্ড সহ সবাইকেই মেরে দেয়। শুধুমাত্র বিয়ের কনে বেঁচে ছিল। এরপর আমরা সেই সিটির একজন জেনারেলকে দেখতে পাই। তারা এই কেসের তদন্ত করছিল। তিনি বলছিলেন 100 জনের উপরে মানুষ মারা গিয়েছে, কিন্তু তাদের কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও সেখানে রক্তের বন্যা বয়ে গিয়েছিল। এরকম মৃত্যুর কারণ তো শুধুই একটাই হতে পারে, তা হচ্ছে মেলোডি ডেথ। আজ থেকে প্রায় 10 বছর আগে তিয়ানদুতে 7 জন মার্শাল মাস্টার ছিল। সেখানকার প্রাক্তন রাজবংশীদের ধ্বংস করেছিল তারা। আর তাদের মধ্যে এত ভয়াবহ যুদ্ধ হয়েছিল যে রক্ত নদীর পানির মতো প্রবাহিত হয়েছিল। সে সময় মাস্টার ফাংজু মেলোডি ডেথ পাওয়ার ব্যবহার করেছিলেন, কিন্তু আজ থেকে 4 বছর আগে মাস্টার ফাংজু মারা যান। এরপর থেকে জো টাওয়ার ধ্বংসস্তূপে পরিণত হয়। এখনও তার 3 জন পিপার ড্রাম ও বাঁশি বাদক শীর্ষ রয়েছে। তারা লোকচক্ষুর আড়ালে থাকে। কালো পোশাকে পিপা বাদকই হচ্ছে মানুষদের হত্যা করে বেড়াচ্ছে। এরপর আমরা একটি মেয়েকে দেখি, তাকে বেঁধে রেখে টর্চার করা হচ্ছে। এই মেয়েটির সাথে সিটি লর্ডের বিয়ে হচ্ছিল। এই মেয়েটির নাম সুই। এখানে জংতাং নামে একটি মেয়ে আসে সুইর সাথে দেখা করতে। তাকে এই কেসে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। সুইর এমন অবস্থা দেখে জং লর্ডিয়াংকে বলে, আপনি তাকে এভাবে অত্যাচার কেন করছেন? সিটি লর্ড বলে, সেখানে উপস্থিত থাকা সকলেরই মৃত্যু হয়েছে, শুধুমাত্র এই মেয়েটি ছাড়া। আমার তো মনে হচ্ছে ওই এই সব কিছু করেছে। জং বলে, প্রমাণ ছাড়া কাউকে এভাবে অত্যাচার করাটাও একটা অপরাধ। তাকে এখনই মুক্ত করে দিন। সে এসবের সাথে জড়িত নয়, তবে সে আমাদের মূল অপরাধীর কাছ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করতে পারে। এরপর জং সুইকে জিজ্ঞেস করে সেদিন ঠিক কী হয়েছিল। সুই বলে, আমাকে বিয়ের জন্য পালকিতে করে আনা হয়েছিল। তখনই অদ্ভুত একটি পিপা বাজানোর সুরে আমি ঘুমিয়ে যাই। যখন আমার ঘুম ভাঙে, সেখানে সবাইকে আমি মৃত অবস্থায় দেখি। আমার পায়ের কাছে সিটি লর্ডের মৃতদেহ পড়েছিল, যা দেখে আমি ভয় পেয়ে চিৎকার করে উঠি। তখনই একটি কালো পোশাক পরিহিত লোক আমাকে দেখে ফেলে, আর সে আমার কাছে এসে আমাকে বলছিল, আমার চেহারাটা চিনে রাখো, আমাদের আবারও দেখা হবে। আমি জানি না সে আমাকে কেন বাঁচিয়ে রেখেছে। এরপর দেখি সিটি লর্ড আর জং ভাবছিল সেই পিপাবাদক কে, তারা কোথায় পাবে তাকে খুঁজে। তখনই একজন সৈন্য এসে জানায় তারা সেই পিপাবাদকের খোঁজ পেয়েছে। এরপর তারা সোনালী পাতার গাছের মন্দিরে আসে। এখানে একটি বাচ্চা ছেলে মন্দির পরিষ্কার করছিল আর একা একা বিড়বিড় করে বকাবকি করছিল। আমি বাচ্চা হওয়া সত্ত্বেও এখানে সব কাজ আমাকে একা করতে হয়। সিটি লর্ডের সৈন্যরা ছেলেটির সাথে খুবই খারাপ আচরণ করতে শুরু করে। জং বলে, আপনি সিটি লর্ড, আপনার আচরণ এত নির্মম হওয়া উচিত নয়। সুই বাচ্চাটির কাছে জানতে চায় সে পিপাবাদককে চিনে কিনা। বাচ্চাটি বলে, আমি শুধু এখানে ঝাড়ুদারের কাজ করি, আমি আর কিছু জানি না। সুই তাকে লুকিয়ে চলে যেতে বলে। এই সব কিছুই একটি গাছের ডালে শুয়ে থেকে একটি ছেলে দেখছিল। সিটি লর্ড তার সৈন্যদের বলে পুরো মন্দির সার্চ করতে। তখনই গাছে বসে থাকা ছেলেটি ক্রিসেন্ট ব্লেড দিয়ে তাদের আক্রমণ করে, আর চোখের পলকে সে সুইকে নিয়ে চলে যায়। সুইকে একটি জায়গায় রেখে আবারও ফিরে আসে। সে খুবই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছিল। সে বলে, তোমাদের আমি কিছুতে মন্দিরের ভেতরে যেতে দেব না। এটা শুনে সিটি লর্ড তার উপর আক্রমণ করতে চাইলে সে সিটি লর্ডকে ইচ্ছে মতো ধুলাই করে। এই ছেলেটির নাম শিউন। তার হাতে থাকে ক্রিসেন্ট ব্লেড দেখে জং তাকে চিনে ফেলে। জং বলে, তুমি সুইকে কোথায় নিয়ে গিয়েছো? তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তোমরা তাকে আর পাবে না, কারণ তোমরা তার উপর অত্যাচার করছিলে। জং বলে, আমরা এই কেসে তদন্ত করছি, যার জন্য তাকে আমাদের প্রয়োজন। কিন্তু সিউন তো তাদের কিছুতেই ভেতরে যেতে দেবে না, তাই তাদের আবারও লড়াই শুরু হয়। এদিকে সুই যেখানে ছিল সেখানে দোলনায় খুবই ছোট একটি বাবু ছিল। সুই ছোট বাবুটির কাছে গিয়ে বসে। কেউ একজন তার হাতের ক্ষত দেখে তার কাছে আসে আর তার জামা সুইকে পরিয়ে দেয়। সুই তো তার সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে যায়। এই তো সেই পিপাবাদক, কিন্তু আজ তার চেহারায় কোনো শয়তানি হাসি নেই। আজ তাকে খুবই সাধারণ আর শান্ত মানুষ বলে মনে হচ্ছে।
পিপাবাদক তার পাওয়ার দিয়ে ঘন্টা বাজিয়ে দেয়, আর ঘন্টার শব্দে সেখানে সবার কান ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। সবাই লড়াই থামিয়ে দেয়। সিউন বলে, তোমরা কি আমার সাথে আরো লড়তে চাইছো কিনা? তীব্র ঘন্টার শব্দ শুনে জং বুঝে যায় এখানে নিশ্চয়ই সেই পিপাবাদকটি রয়েছে। তাই সে বুদ্ধি করে সিউনকে বলে, তুমি অনেক পাওয়ারফুল, তোমার সাথে আমরা কেউই লড়াই পারবো না, কিন্তু আমরা যেহেতু একটা তদন্তে এসেছি তাই তোমার মাস্টারের সাথে দেখা করতে চাই। সিউন বলে, ঠিক আছে, তবে শুধুমাত্র তুমিই যেতে পারবে। এরপর সিউন জংকে মাস্টারের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মাস্টারের নাম তাংলিচি। জং সুইকে দূরে ডেকে বলে, এই কি সেই পিপাবাদক? তুমি কি তাকে চিনতে পেরেছ? সুই বলে, তার চেহারার সাথে সেই ব্যক্তির হুবহু মিল রয়েছে, কিন্তু তার মাঝে সেদিনের সেই পৈশাচিক ভাবটা নেই। জং তাংলিচিকে বলে, আপনি কি যদি টাওয়ার থেকে বিলং করেন? তাং তখন কিছু বলে না। তাই জং আবারও বলে, 3 দিন আগে ঘটে যাওয়া সেই হাউ মেনশনের ট্র্যাজেডি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। এরপর জং তাংকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তাং তাকে কোনো উত্তরই দিচ্ছিল না, বরং বারবার সে শুধু একটা কথাই বলতে থাকে, তুমি জানো না আমার সাথে তোমার কোনো মিল নেই, তবু কেন দেখা করতে এসেছ? জং তাঙের চোখে কিছু একটা দেখতে পায়, আর সে থেমে যায়। শিউন তাঙের কানে কানে বলে, আপনার কি হয়ে গিয়েছে? আপনি একই কথা বারবার কেন রিপিট করছেন? জং বলে, আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন, আমি আবারও আসবো এটা তদন্ত করতে। সে সুইকে নিয়ে যেতে চাইলে তাং বলে, সুই এখানেই নিরাপদ থাকবে। জং আর কিছু না বলে চলে যায়। সুই জংকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। সিউন তো কিছুতেই বুঝতে পারছে না তার মাস্টার আর জং কি নিয়ে কথা বললো। তাং সুইকে বলে, তুমি কি কিছু বুঝতে পেরেছো? সুই মাথা নাড়ে, মানে সেও বুঝেছে। সিউন বেচারা তো খুব দুঃখ পায়, সে ছাড়া সবাই সবটা বুঝেছে, তার মাস্টারও তাকে কিছু বুঝিয়ে বলছে না। এখন একমাত্র তাকে জংই সবটা বোঝাতে পারবে। সে জংয়ের সাথে দেখা করতে চলে যায়। সুই তাংকে বলে, যদি আপনি সেই লোক না হন, তার সাথে আপনার চেহারার এত মিল কেন? তাং মুচকি হেসে বলে, কেউ একজন আমার চেহারা ব্যবহার করে প্রতিশোধ নিচ্ছে। এদিকে শিউন জংয়ের ঘোড়া আটকে সামনে দাঁড়ায়। সে জংকে বলে, তোমার আর মাস্টারের কথার আগামাথা কিছুই আমার মাথায় ঢুকছে না, তুমি আমাকে সব বুঝিয়ে বলো। জং হেসে বলে, তার প্রথম প্রশ্ন ছিল আমি তার কাছে কেন এসেছি, এর উত্তর হলো আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে তদন্তে পাঠানো হয়েছে। আর তার দ্বিতীয় প্রশ্ন একই ছিল, কিন্তু অর্থ ভিন্ন ছিল। তার উত্তর হলো, সে যদি এতগুলো মানুষ মেরে থাকে তাহলে সে সুইকেও চাইলে মেরে ফেলতে পারত, কিন্তু সে তো তা করেনি। শেষ প্রশ্ন তাকে সন্দেহ করার কারণ। উত্তর হচ্ছে, সেই হত্যাকারীকে সুই নিজে দেখেছে, তার চেহারা অপরাধীর সাথে মিল থাকলেও আচরণ ভিন্ন। সব শুনে সিউন বলে, এটা তো কিছুতেই বুঝতে পারছি না, বিয়ের কনে বাদে বাকি সবাই কি করে মারা গিয়েছিল? সিউন বলে, আসল ঘটনা জানতে সে জংকে সাহায্য করবে। এরপর তারা কথা বলতে বলতে বাজারে চলে আসে। তখন একজন দোকানি এসে তার দোকানের খাবারের গুণাগুণ ব্যাখ্যা করতে থাকে। সে বলে, আমাদের রেস্টুরেন্টে সব থেকে ভালো মানের ওয়াইন পাওয়া যায়। এটা শুনে জং বলে, বিয়েতে তো ওয়াইন ব্যবহার করা হয়ে থাকে, চলো আমাদের মৃতদেহগুলোকে আরও একবার পরীক্ষা করে দেখা উচিত। যেহেতু ডেড বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, নিশ্চয়ই ওয়াইনে কিছু মেশানো ছিল। সুই ওয়াইন খায়নি, তাই সে হয়তো বেঁচে গিয়েছিল। তারা মৃতদেহ থেকে এক ধরনের পয়জন পায়, যেটা খুব সহজে বোঝা যায় না। তাং একজন বয়স্ক লোকের সাথে বসেছিল। লোকটি তাঙের দ্রুত সুস্থ হয়ে ওঠার উপদেশ দিচ্ছিল। তাং 6 মাস ধরে এখানে নিজের চিকিৎসা নিচ্ছিল। সেখানে ফ্যাং নামে একটি লোক আসে। সে তাঙের জন্য একটি চিঠি এনেছে, সেই সাথে একটি উপহারও ছিল, একটি ভাঙা বাঁশি। এদিকে শিউন জংকে বলে, আমার মনে হচ্ছে নতুন সিটি লর্ডই এসবের সাথে জড়িত। তাং সুইর সাথে দেখা করে। সুই জানতে চায় তার স্ত্রী কোথায়। তাং বলে সে বিয়ে করেনি। সুই বলে, তাহলে সেই বাবুটা কার? তাং বলে, এই বাবুটা আমি অ্যাডপ্ট করেছি। সুই বলে, বাবুর একটা নাম দিতে হবে। তাঙের স্ত্রীকে সন্দেহ হয়। তাং বলে, তুমি কোথাও আমাকে দাবার গুটি বানিয়ে গেম খেলছো না তো? তোমার জীবনে এত বড় একটি ট্র্যাজেডি হয়ে যাওয়ার পরও তুমি খুব দ্রুত স্বাভাবিক জীবনে কি করে ফিরে এসেছো? সুই বলে, আমার সাথে এটা নতুন কিছু নয়, আমি এসবে অভ্যস্ত হয়ে গিয়েছি। তাং আর কিছু না বলে চলে যায়। এদিকে শিউন একাই হাউ ম্যানশনে চলে আসে, আর সে এসে দেখে নতুন সিটি লর্ড তার সমস্ত সোনা দানা পুটলা করে পালানোর প্রস্তুতি নিচ্ছে। শিউন গেট লক করে দেয়। সেখানে সিটি লর্ড সহ সব সৈন্যদের বেদম পিটুনি দেয়। জং তার গ্রুপের আরও মেম্বারদের নিয়ে হাউ ম্যানশনে এসে দেখে শিউন তাদের মেরে কি হাল করেছে। সিটি লর্ড ভয়ে বলেই দেয় সেই এসব মানুষদের মেরেছে, কিন্তু তাকে এসব করতে কেউ একজন বাধ্য করেছিল। শিউন বলে, কে সেই ব্যক্তি? সিটি লর্ড বলে, সে মানুষ নয়, সে একটি দানব। সেদিন রাতে আমি হাউ ম্যানশনের বাইরে যাচ্ছিলাম, তখনই একটি অদ্ভুত গাড়ি এসে আমার সামনে থামে। গাড়িটির ভেতরে বসেছিল একটি কালো পোশাকের পিপাবাদক। সে আমার শরীরে বিষাক্ত পয়জন দিয়ে দেয় আর আমাকে বলে,
যদি আমি হাউ ফ্যামিলির সবাইকে মারতে না পারি তাহলে সে আমাকে মেরে ফেলবে। সেই লোকটি দেখতে একদম তাং লিচির মতোই ছিল। সে আমাকে বলেছিল আমি যেন তার চেহারা খুব ভালো করে চিনে রাখি, এরপর আমার এটা কাজে লাগবে। এরপর সেই পিপাবাদক লোককে দেখানো হয় যে এসব কিছু করে তাংকে ফাঁসাচ্ছে। সে বলে অনেক বছর আমাদের দেখা হয়নি, হয়তো তুমি অতীত ভুলে গিয়েছ, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। এসব সে তাংকে উদ্দেশ্য করেই বলছিল। তাকে খুবই ভয়ানক লাগছিল। সুই তাংয়ের পিছু পিছু গিয়ে বলে যদি আপনি এসবে জড়িত না থাকেন তাহলে সে কে ছিল যার চেহারা হুবহু আপনার মতো। তাং বলে সে আমার প্রাক্তন বন্ধু, সেই সাথে শত্রুও। এরপর 4 বছর আগের ঘটনা দেখানো হয়। তাং আর তার বন্ধু ইয়ান জোডি টাওয়ারে একটি ফুল বাগানে বসে কথা বলছিল। তাদের একজন সিনিয়র মারা গিয়েছে, যেটা নিয়ে ইয়ান অনেক বেশি আপসেট ছিল। তাং তার সাথে কথা বলতে চাইলে সে বলে আমাদের সিনিয়র আমাদের যে সুরটি শিখিয়েছিলেন, চলো সেটা আরও একবার আমরা প্লে করি। এরপর তারা দুজনে খুবই সুন্দর একটি সুর তোলে। তাদের সুরের ধ্বনিতে ফুলেরাও নৃত্য করছিল। হঠাৎই ইয়ান তার পিপা বাজিয়ে এমন একটি সুর তুলে সেখানে থাকা সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। তাং নিজেও অনেক আঘাত পায়। ইয়ান বলে এটি সেই সুর যা তোমাকে তোমার শেষ গন্তব্যে পৌঁছে দেবে। তাং শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, সে চায় না তার বন্ধুকে আঘাত করতে। ইয়ান বলে সিনিয়রের মৃত্যুর জন্য তুমি দায়ী, আমার ইচ্ছে করছে তোমাকে মেরে হাজারটা টুকরো করতে। সে তাঙের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর তাংকে মেরে ফেলে। সেদিনই তাঙের বাঁশিটিও পরে 2টি খণ্ড হয়ে গিয়েছিল। এরপর বর্তমান দেখানো হয়। তাং বলছিল তুমি আমাকে একবারে মেরে ফেলেও শান্তি হওনি, আবারও আমাকে মারার জন্য হাউ মেনশনে এই মেসাকাটি ঘটিয়েছ। এদিকে সিউন আর জং সিটি লর্ডকে জিজ্ঞেস করে সে সেই ব্যক্তি সম্বন্ধে আর কি কি জানে। সে কিছু বলতে যাবে তখনই কেউ তাকে মেরে ফেলে। সিউন সেই আগন্তুকের পিছু নেই। জং সিটি লর্ডের কাছে একটি কৌটা পায় যার ভিতরে পিল ছিল। 7টি দানবত্তার শক্তি রয়েছে এই পিলে। এদিকে তাং সিদ্ধান্ত নেয় সে আবারও ইয়ানের সাথে দেখা করবে। সবটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই সমাধান করতে হবে। সিউনকে খুঁজতে খুঁজতে জংয়ের সাথে সুইদের দেখা হয়ে যায়। সুই জংকে ডাকতে থাকে আর তাদের জাহাজে নিয়ে নেয়। জং তাংকে বলে কেউ সিটি লর্ডকে মেরে ফেলেছে, এমনকি সিউনের উপরও আক্রমণ করেছিল। সিউন সে খুনিকে তাড়া করে কোথাও চলে গিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনারা জাহাজে করে কোথায় যাচ্ছেন? তাং বলে তারা যেখানে যাচ্ছে সে পথে তাদের সাথে সিউনের দেখা হবে। সিউন যে খুনিকে ধরার চেষ্টা করেছে সে ইয়েনম্যান সেক্টর কেউ। ইয়েনম্যান সেক্টরে যাওয়ার একটাই রাস্তা, আর সেটা হচ্ছে এই নদীপথ। তারা নদীপথে যাচ্ছে, তাই তারা খুনির আগে সেখানে পৌঁছে যাবে। জং বলে আপনি কি খুনিকে চিনেন? তাং তাকে একটি ঈগলের পালক দেখায় আর বলে আমার কাছে একটি চিঠি এসেছিল, আর সেখানে ক্লু হিসাবে এই পালকটি ছিল। এই পালক শুধুমাত্র ইয়েনম্যান সম্প্রদায়ের ঈগলদেরই থাকে। জং বলে সে খুনি সাধারণ কেউ নয়, তাকে ধরা এত সহজ নয়। তাং বলে সিউনও সাধারণ কেউ নয়, তুমি চিন্তা করো না। সে আগন্তুকের পিছু করে তাকে ধরে ফেলে। সে বলে তোমাকে কে পাঠিয়েছে আমাকে মারতে? কিন্তু ছেলেটি তাকে কিছু না বলে ইভিল পিল খেয়ে নেয়। এতে সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। তার ভেতরে ডেমনিক শক্তি চলে আসে। তারা দুজনেই লড়াই করতে শুরু করে। তখনই তাং তাদের দেখে ফেলে আর সে সেখানে চলে এসে তাদের লড়াই থামিয়ে দেয়। আর সে সেই ছেলেটির শরীর থেকে ডেমনিক পাওয়ার রিমুভ করার চেষ্টা করে, কিন্তু সে তা পারছিল না। কিন্তু সে অল্প সময়ের জন্য ছেলেটির শরীর থেকে ডেমনিক এনার্জি কিছুটা বের করতে সক্ষম হয়। সুই আর জংও চলে আসে। জং ছেলেটিকে দেখে চিনে ফেলে। সে বলে আরে তুমি তো ইয়েনম্যান সম্প্রদায়ের জিয়াং পরিবারের উত্তরাধিকারী। ছেলেটি বলে না, আমি জিয়াং পরিবারের কেউ না। বলে সে পালানোর চেষ্টা করে। তাকে বাধা দিতে গিয়ে তাংয়ের হাত কেটে যায়। সাথে সাথে সেটা ঠিকও হয়ে যাচ্ছিল। তবু সুই তাংয়ের হাতে একটি কাপড় বেঁধে দেয়, যেটা দেখে তাং বেশ অবাক হয়। এরপর তাং জিয়াংকে বলে তোমার শরীরে খুব বাজেভাবে ইভিল এনার্জি প্রবেশ করানো হয়েছে, চলো তোমার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। এরপর তাং তাকে জিজ্ঞেস করে শুরু থেকে সব ঘটনা। জিয়াং বলে 1 বছর আগে সে তার বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে আসে হুয়াসি মাউন্টেনে। সেখানে তার একজন বন্ধু হয়, তার বন্ধুর নাম চুয়ানজিং। তার বন্ধু তাকে মার্শাল আর্টস প্র্যাকটিস করাতো। সে ভীষণ খুশি ছিল, কারণ এখন সে পরিবারের বাইরে স্বাধীন মানুষ। একদিন সে দেখতে পায় তার বন্ধু তার খাবারের সাথে কিছু একটা মেশাচ্ছে। সে তার বন্ধুর কাছে যখন জানতে চায় সেটা কি, তার বন্ধু বলে তুমি আমাকে বিশ্বাস করো কিনা? সে বলে অবশ্যই বিশ্বাস করি। তার বন্ধু বলেছিল আমি যা করছি এতে তোমার ভালোই হবে। এরপর একদিন সকালে সে দেখতে পায় তার বন্ধু চুয়ানজিং কোথাও যেন চলে গিয়েছে। সে তাকে আর কোথাও খুঁজে পাচ্ছে না।
ডেমনিক এনার্জির প্রভাবে ধীরে ধীরে তার শরীর অনেক খারাপ হতে থাকে। সেই থেকে সে তার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে। সে জানতে চায় তার বন্ধু কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তখন তাঙেরও মনে পড়ে তার বন্ধু ইয়ানও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে জিয়াংকে বলে, তোমার শরীরে ডেমনিক এনার্জি পুরোপুরি রিমুভ করা সম্ভব নয়। তোমার কাছে দুটো রাস্তা রয়েছে। একটি হলো তুমি এখনই মারা যাবে, আর দ্বিতীয়টা হলো তোমাকে আমি 3 মাস বাঁচিয়ে রাখতে পারবো, যাতে করে তুমি তোমার সম্প্রদায়ের সাথে কথা বলে সব জানাতে পারবে। এতে তোমাদের সম্প্রদায়ের সম্মান নষ্ট হবে না, তাদের সাথে তুমি কিছু সময় কাটাতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে বলতে হবে যে তোমাকে সিটি লর্ডকে মারার জন্য কে পাঠিয়েছে, আর তাকে আমরা কোথায় পাবো। জিয়াং বলে, তাকে দেখতে একদম আপনার মতো, কিন্তু সে যতক্ষণ না চাইবে আপনি তার দেখা পাবেন না। সে সবাইকে মারছে। তখনই আমরা ইয়ানকে দেখি, সে তাদের আশেপাশে কোথাও ছিল। সে বলে, তোমার সময় শেষ। আর সাথে সাথে জিয়াংয়ের বডিতে ডেমনিক এনার্জি অ্যাক্টিভ হয়ে যায়। সে তাংকে অনুরোধ করে তাকে বাঁচানোর জন্য। তাং দূরে সরে গিয়ে একটি ফরমেশন অ্যাক্টিভ করে, যেটা তাদের ডেমনিক এনার্জি থেকে সুরক্ষিত রাখবে। আর জিয়াং মারা যায়। জিয়াংয়ের দেহাবশেষ থেকে একটি বোলতা তৈরি হয়, সেটা তাং তার কাছে রেখে দেয়। এটার রহস্য আমরা পরে জানতে পারবো হয়তো। সেখানে জিয়াংয়ের বাবা সহ তার দলবল চলে আসে, আর তারা ভেবে নেয় হয়তো তাং লিচি তার ছেলেকে মেরে ফেলেছে। তারা তাংয়ের উপর আক্রমণ করতে চাইলে তাং বলে, আমি আত্মসমর্পণ করছি, আমি জিয়াংকে মেরেছি, আর আমাকে সাহায্য করেছে আমার সহকারী শিউন। শিউন তো আমাকে চরম সীমায় পৌঁছে যায়। এদিকে ইয়ান বসে তার পিপা বাজাচ্ছিল। সেখানে হুয়া নামে একটি ছেলে আসে। সে বলে, আপনি তো চাইলেই তাং লিচিকে মেরে ফেলতে পারেন, কিন্তু আপনি তাকে না মেরে এসব কেন করছেন? ইয়ান বলে, আমি তাকে এত সহজ মৃত্যু কিভাবে দেই? তখনই সেখানে হং নামে একটি মেয়ে আসে। এই মেয়েটি ইয়ানের অনেক কাছাকাছি থাকে। ইয়ান তাকে বলে, সুন্দরী, তুমি তার কেমন মৃত্যু চাও? হং বলে, আমি চাই তাকে তুমি সেই সব যন্ত্রণা দাও যা মরার আগে আমাদের সিনিয়র পেয়েছিল। এই হং হয়তো ইয়ানের প্রেমিকা হবে। যাই হোক, এদিকে শিউন আর তাং লিচিকে ইয়েনম্যান রাজ্যের পাখির খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। শিউন চিৎকার করে বলছিল, আরে কেউ তো আমাকে এখান থেকে বের করে দাও, আমি সত্যিই নির্দোষ। কিন্তু কেউ তাদের কথা পাত্তাই দিচ্ছিল না। তাই সে তাংকে বলে, এই ইয়েনম্যান সম্প্রদায়ের মানুষগুলো কি আজব। তারা তাদের পাখিদের মুক্তভাবে ছেড়ে রেখেছে, অথচ আমাদের মতো মানুষদের পাখির খাঁচায় বন্দি করে রেখেছে। আপনার মাথায় ঠিক কে চলছে বলুন তো? জিয়াং তো নিজের ভুলের জন্যই মরে গিয়েছিল। আপনি তার দায় নিজের উপর কেন নিলেন? সে সাথে আমাকেও ভাসিয়েছেন। তাং বলে, শিউন, তুমি শান্ত হও। শিউন ভাবে তার মাস্টার নিশ্চয়ই কোনো বুদ্ধি বের করেছে। সে উৎসাহ নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু তাং তাকে হতাশ করে দিয়ে বলে, আমার কান ব্যথা করছে। এদিকে কতগুলো লোক বড় বড় পাতিলে পানি ফুটাচ্ছিল। সেটা দেখে তো শিউন বেচারার গলা শুকিয়ে যায়। সে তাংকে বলে, জলদি কিছু একটা ভাবুন এখান থেকে বের হওয়ার, নইলে তারা আমাদের দুজনকে রান্না করে খাবে। তাংয়ের হাতে সেই বোলতাটি ছিল। সে বলে, এখন তো শুধুমাত্র মৃত ব্যক্তিরাই প্রমাণ করতে পারবে আমি নির্দোষ। এদিকে জং আর সুই সেই জিয়াং চেংয়ের চাচাকে বলছিল তারা নির্দোষ। চেংয়ের মৃত্যুর কারণ ডেমনিক এনার্জি, কিন্তু তারা কিছুতেই জংয়ের কথা বিশ্বাস করছিল না। মাস্টার জিয়াং বলে, তাংলিচি যা করেছে তার শাস্তি হলো তাকে 3 টুকরো করে এই ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করা হবে। তখনই উনুনের আগুন নিভিয়ে দিয়ে চুয়ানজিং এসে উপস্থিত হয়। তাকে দেখে জিয়াংয়ের চাচা বলে, তুমি কি জিয়াংয়ের খুঁজে এসেছো? কিন্তু সে আর বেঁচে নেই। চুয়ানজিং বলে, আমি সব জানি, আমি তার বন্ধু, আর চুয়ানজিং এর মৃত্যুর রহস্য আমি তদন্ত করতে চাই। জিয়াং আমার সাথে এতদিন ছিল, কিন্তু তার মৃত্যুটা একটি রহস্যময় ঘটনা, আমি সেটা তদন্ত করতে চাই। জিয়াংয়ের বাবা চুয়ানজিংকে বিশ্বাস করে না, তাই চুয়ানজিং প্রমাণ হিসাবে জিয়াংয়ের বাঁশিটি দেখায়। এটি এই সম্প্রদায়ের সবারই রয়েছে। এই বাঁশিটির মাধ্যমে তারা তাদের বাহন ঈগল পাখিকে ডাকে। সে বলে, এটাই প্রমাণ। চেং আমার অনেক কাছের বন্ধু ছিল। যদি আমাকে আপনাদের এখন বিশ্বাস হয়ে থাকে, তাহলে মাস্টার তাং লিচিকে ছেড়ে দিন। এরপর দেখি মাস্টার জিয়াং তার ছেলের মৃত্যুর জন্য অনেক ভেঙে পড়েছেন। তিনি চেংয়ের পাখিটিকে মুক্ত করে দিয়েছেন। সুই মাস্টারকে বলে, চেং আপনাকে ভীষণ ভালোবাসতো। সে চায়নি তার ভুলের জন্য আপনাদের সম্প্রদায়ের নাম খারাপ হোক। জং আর সুই শিউনকে বলে, জিয়াং মাস্টাররা চলে গিয়েছেন। যাওয়ার আগে বলে গিয়েছেন জিয়াংয়ের মৃত্যুর জন্য দায়ী অপরাধীকে খুঁজতে মাস্টার তাং যেন চুয়ানজিংকে সাহায্য করে। শিউন বলে, ঠিক আছে, আমি মাস্টারের সাথে কথা বলে আসছি। শিউন দেখে তাং আর চুয়ানজিং বসে ড্রিঙ্ক করছে। তারা দুজন ইতিমধ্যেই বন্ধু হয়ে গিয়েছে, যেটা দেখে শিউন অনেক জেলাস হয়। তাং শিউনকে বলে, আমার বন্ধুকে চা এনে দাও। শিউন তো কিছুতেই যাবে না, তার চুয়ানজিকে মোটেও পছন্দ হয় না। তাং তখনই পেটে ব্যথার নাটক করে, যা দেখে শিউন চিন্তিত হয়ে যায়, আর সে তাদের জন্য চা আনতে চলে যায়। চুয়ানজিং বলে, আপনার বন্ধু আপনার অনেক খেয়াল রাখে। তাং বলে, সে আমার বন্ধু নয়, সে আমার সার্ভেন্ট। আর সে শিউনের কাগজ দেখায়। শিউন এসে সেটা দেখে ফেলে আর কাগজটি নিয়ে লুকিয়ে ফেলে। শিউনের জেলাসি দেখে তাং বেশ মজা পায়।
জং আর সুই তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। এদিকে তাং চুয়ানজিংকে বলে, আমার নদীপথে সকালে ভিউ দেখার খুব ইচ্ছে, তুমি কি আমাকে জাহাজের ছাদে নিয়ে যাবে? চুয়ানজিং বলে ঠিক আছে। ছাদে গিয়ে তাং চুয়ানজিংকে জাহাজ থেকে লাথি দিয়ে নদীতে ফেলে দেয়। এটা দেখে তো শিউন ভীষণ খুশি হয়। এরপর শিউন তাংকে জিজ্ঞেস করে কি এমন হয়েছে যে আপনি তাকে ফেলে দিলেন? কাল রাতেও তো বলছিলেন আপনারা দুজন খুব ভালো বন্ধু। তাং বলে, মারা যাওয়ার আগে জিয়াং আমাকে বলেছিল জিয়াংয়ের বডিতে ডেভিল এনার্জি চুয়ানজিংই পিলের মাধ্যমে প্রবেশ করিয়েছে। এটা শুনে শিউন অনেক রেগে বের হয়ে যায়। সে চুয়ানজিংকে আর শাস্তি দিবে বলে। শিউনকে একা যেতে দেখে জংও তার পিছু নেই। এরপর সুই আসে তাংয়ের কাছে। তাং তাকে বলে, কাল যখন আমার হাত কেটে গিয়েছিল তুমি তো দেখেছিলে সেটা ঠিক হয়ে যাচ্ছিল, তারপরও কেন তুমি কাপড় বেঁধে দিলে? সে সুইয়ের গলা চেপে ধরে বলে, আমার কাছে আসার চেষ্টাও করো না। তাংয়ের সুইকে বিশ্বাস হয় না। সে ভাবে সুই হয়তো তার বন্ধু ইয়ানের হয়ে কাজ করছে। সুই বলে, আপনি আমার থেকে যা পরীক্ষা নিতে চান আমি রাজি। আমি শুধু এতটুকু চাইবো, জিয়াংচ্যাংয়ের মৃত্যুর জন্য যারা দায়ী আপনি তাদের খুঁজে বের করুন। এদিকে শিউন চুয়ানজিংকে খুঁজে পায়। সে জিয়াংচ্যাংয়ের চাচা কিংয়ের সাথে কথা বলছিল। চুয়ানজিং বলে তাং তাকে নদীতে ফেলে দিয়ে চলে গিয়েছে। এরপর জিয়াংচ্যাংয়ের চাচা আর চুয়ানজিং একটা বাজারে বসে তারা সেখানে বসে চা খাচ্ছিল আর তাদের পরবর্তী প্ল্যানের কথা বলছিল। চ্যাংয়ের চাচা বলে, আমার ভাই জিয়াং মাস্টার অনেক রেগে আছে। যদি জানতে পারে তুমি চ্যাংয়ের মৃত্যুর কারণ উদ্ঘাটন না করে পালিয়ে বেড়াচ্ছ, তাহলে তিনি তোমাকে ছাড়বেন না। চুয়ানজিং বলে, আপনি কোনো একটা রাস্তা বের করুন। তখন জিয়াংয়ের চাচা বলে, আমাদের বাহুয়ান টাওয়ারে যেতে হবে। সেখানে মানুষ সব সত্যি জানতে পারে। তাদের উপর দূর থেকে জং আর শিউন নজর রাখছিল। তারা তো চ্যাংয়ের চাচাকেই সন্দেহ করছিল। এদিকে তাং সুইকে নিয়ে সেই বাড়িতে আসে যেখানে এক সময় চ্যাং আর চুয়ানজিং থাকতো। তাং সুইকে বলে, তোমার কি মনে হচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে? সুই বলে, কেউ মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে না, তাই আমি জিয়াংয়ের কথাই বিশ্বাস করতে চাই। তাং বলে, মার্শালের দুনিয়াতে এমন একটি জায়গা রয়েছে যেখানে সঠিক তথ্য কিনতে পাওয়া যায়। এটা শুনে তো সুই অবাক হয়ে যায়। তাং বলে, আমাদের সেখানে যেতে হবে। এদিকে পানির নিচ থেকে উঠানো হয় বিশাল একটি টাওয়ার। মূলত এটি হচ্ছে বাহুয়ান টাওয়ার। জিয়াংয়ের চাচা আর চুয়ানজিং সেখানে যাওয়ার জন্য বোটে উঠে পড়ে। তাদের ফলো করে জং আর শিউনও সেই বাহুয়ান টাওয়ারের ভেতরে চলে যায়। এখানে সবাই অদ্ভুত ধরনের পোশাক পরে আসে। এদিকে তাং সুইকে বলে ঈগলের সাহায্যে ইয়েনমেন রাজ্যে চলে যেতে। সে একটি বিশেষ কাজে যাচ্ছে। পাহুয়ান টাওয়ারের ভেতরে যে লোক তথ্য বিক্রি করে সে বলে, আমার সাথে প্রথম কে বাজি ধরতে চাও? আমার থেকে কিছু নিতে হলে আমাকে তার মূল্য হিসাবে দামি কিছু দিতে হয়। হঠাৎ করে জিয়াংয়ের চাচা চুয়ানজিং এর উপর আক্রমণ করে বসে। চুয়ানজিং তো অবাক হয়ে যায় আর সে চিৎকার করে বলতে থাকে, জিয়াং মারা গিয়েছিল, তাং লিচি হত্যার দায় স্বীকারও করে নিয়েছিল। আমার ভাই ছেলে শোকে পদত্যাগ করতো আর সব কিছু আমার হয়ে যেত, কিন্তু মাঝখান থেকে তুমি এসে সব প্ল্যান নষ্ট করে দিয়েছ। তাই আমি এখানে তোমার জীবন নিয়ে বাজি ধরেছি। এদিকে তাং যাচ্ছিল সেই বাহুয়ান টাওয়ারের উদ্দেশ্যে। তখন তার সামনে জিয়াং মরে যাওয়ার সবকিছু ভাসতে থাকে। তার বন্ধু তাকে শেষবার কেন মারতে চেয়েছিল সেটা জানার আকুতি ভেসে ওঠে। সেই সাথে তার বন্ধু ইয়ানের প্রতিচ্ছবি ভেসে ওঠে। ইয়ান তাকে একটি পিল দেখিয়ে বলে, এটি এমন একটি পিল যেটা পেয়ে গেলে রাতারাতি সম্মান পাওয়ার সব অর্জন করা যায়। বন্ধুকে শত্রুতে পরিণত করার জন্য এই পিলই যথেষ্ট, যেমনটা আমি করছি। তোমার জীবনকে আমি নরক বানিয়ে দেব। হঠাৎই তাং লিচি দেখতে পায় জিয়াংচ্যাং এর বন্ধু চুয়ানজিং এর মৃতদেহ একটা পাহাড়ের চূড়ায় পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল বেশ অনেকদিন আগেই হয়তো সে মারা গিয়েছিল। এর মানে আসল চুয়ানজিং মারা গিয়েছে। তাদের কাছে যে চুয়ানজিং সেজে এসেছিল সেটা অন্য কেউ ছিল। এদিকে সেই নকল চুয়ানজিংকে জিয়াংচ্যাং এর চাচা বলে, তোমাকে মরতে হবে, এখানে এমন কেউ নেই যে তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে। তখনই সেখানে হাজির হয়ে যায় সিউন আর জং। সিউন বলে, আরে তুমি তো ইয়ানমেন সম্প্রদায়ের নামটাই বদনাম করে দিলে। তুমি আমার সামনে জিয়াংচ্যাং এর মৃত্যুর একমাত্র সাক্ষীকেও এখন মেরে ফেলতে চাইছো, কিন্তু আমরা তো তা হতে দেব না। তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এক পর্যায়ে জিয়াংয়ের চাচা কোথাও উধাও হয়ে যায়। সেই পুরো বাহুয়ান টাওয়ারের ভিতরটা কুয়াশায় ঢাকা ছিল। তাই জং বলে, আমরা এখান থেকে বের হওয়ার রাস্তা কি করে পাবো? তখন চুয়ানজিং বলে, আমি অনেক বছর আগে মগনোলিয়াতে বায়ু প্রবাহ ট্র্যাক করার কাল্টিভেশন করেছিলাম। আমি বায়ুর গতিবিধি খেয়াল করে এখান থেকে বের হওয়ার রাস্তা বের করতে পারবো। শিউন আর জং তাকে অনুসরণ করে যেতে থাকে। এদিকে সেই চাচা বাহুয়ান টাওয়ারকে আবারও পানির নিচে ডুবিয়ে দিতে শুরু করে। সে বলছিল, তোমরা তিনজনই মরে গেলে জিয়াংচ্যাং এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার আর কেউ থাকবে না। তখনই তাং লিচি এসে জিয়াং কিংহুইকে তার ফিতা দিয়ে বেঁধে ফেলে।
তাং বলে, তুমি সেই ব্যক্তি যে কিনা জিয়াং চেংকে পয়জন দিয়ে মেরে ফেলেছ। ক্ষমতার লোভে পড়ে ইয়ানের প্রতারণার ফাঁদে পা দিয়েছ। তাং তাকে নিয়ে শিউন আর জংদের কাছে চলে আসে। শিউন তাংকে দেখে তো অবাক হয়ে যায়। সে বলে, লর্ড, আপনি এখানে কি করে এসেছেন? চুয়ানচিং রাস্তা দেখিয়ে বলে, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, নয়তো কেউ আমরা বাঁচব না। এই টাওয়ার ডুবে যাচ্ছে। তাংলিচি বলে, তুমি কি আমাদেরকে সোজা পাতালের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে নাকি? চুয়ানজিং বলে, এসব কি বলছেন? আপনি আমাকে বিশ্বাস করেন না? তাংলিচি বলে, আমি তো চুয়ানজিংকে বিশ্বাস করি, কিন্তু তুমি কি সত্যিই সে? তাংলিচি এই নকল চুয়ানজিংকে একটু ধুলাই করে নেয়, আর সে বলে, প্রায় 6 মাস আগে কোনো একদিন রাতে জিয়াংচেংয়ের পয়জনের প্রভাবে হ্যালুসিনেশন হয়, আর সে নিজে হাতে সেদিন চুয়ানজিংকে মেরে ফেলেছিল। এরপর এই নকল চুয়ানজিং নিজের রূপে ফিরে আসে। এ হচ্ছে মূলত ইয়ানের লোক, এর নাম হুয়া ইউয়ান। জিয়াংয়ের চাচা বলে, হুয়া, তুমি আমায় কথা দিয়েছিলে তাদের সবাইকে মেরে ফেললে তুমি আমাকে রাজা বানাতে সাহায্য করবে। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারা আগেই দেখতে পেয়েছিল জং আর শিউন তাদের ফলো করছে, তাই তারা চালাকি করে তাদেরকে এই বাহুয়ান টাওয়ারে নিয়ে এসেছে আর কি। আর এতক্ষণে তারা দুজনেই নাটক করছিল। হুয়া তাংকে বলে, আপনি সত্যি অনেক বিচক্ষণ, কিন্তু আপনি কি করে জানতে পেরেছেন আসল চুয়ানজিং মারা গিয়েছে? তাংলিচি বলে, জেট পেন্ডেন্টের মাধ্যমে। যেদিন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে বোর্ডের ছাদে, তখন আমি তোমার কাছে সেই জেট পেন্ডেন্টই দেখেছিলাম। তুমি চুয়ানজিং এর ছদ্মবেশ নেওয়ার সময় চুয়ানজিং এর জেট পেন্ডেন্টটিও পরেছিলে। আসল চুয়ানজিং এর জেট পেন্ডেন্টটি তো জিয়াং আমাকে মারা যাওয়ার আগেই দিয়েছিল, কারণ চুয়ানজিং তাকে সেটা স্মৃতি হিসেবে গিফট করেছিল, আর সে সেটা সবসময় নিজের কাছেই রাখতো। সে বলেছিল আমি যদি কখনো তার বন্ধু চুয়ানজিংকে খুঁজে পাই, তাহলে যেন তাকে এই পেন্ডেন্টটি দেখিয়ে জিজ্ঞেস করি সে কেন জিয়াংচেংকে পয়জন দিয়ে মেরেছিল। কিন্তু তোমার কাছেও সেম একই পেন্ডেন্ট দেখে আমার তখনই তোমাকে সন্দেহ হয়েছিল। এখানে আসার পথে আমি আসল চুয়ানজিংয়ের মৃতদেহ দেখতে পেয়েছিলাম। ক্ষমতার লোভে জিয়াংচেংয়ের চাচা জিয়াংকে মেরে ফেলার জন্য রোজ ডিমনিক পিল দিত, যেটার ইফেক্টে তার হ্যালুসিনেশন হতো। আর তখন সে কি করতো সে নিজেও জানতো না। যেভাবে সে নিজের বন্ধুকে মেরে ফেলেও বুঝতে পারেনি। আর তোমার মাস্টার হো মেনশনের এই ম্যাসাকারটি ঘটিয়েছিল নতুন সিটি লর্ডকে দিয়ে আমাকে ফাঁসানোর জন্য। সিউন আর জং তাকে ধরে ফেলায় তোমরা জিয়াংকে টুপ হিসাবে ব্যবহার করেছিলে। এই ডেমনিক পিল খেয়ে সে সাময়িক সময়ের জন্য শক্তিশালী হলেও ভিতর থেকে দুর্বল হয়ে গিয়েছিল, যার জন্য সে মারা গিয়েছিল। আর তার মৃত্যুর দায়ও তোমরা আমার উপরে চাপাতে চেয়েছিলে। 4 বছর আগে তোমার মাস্টারও তোমার মতোই বোকামি করেছিল। হুয়া রেগে বলে, আপনার সাহস হলো কি করে আমার মাস্টারকে অপমান করার? সে তাংলিচিকে আক্রমণ করতে নেই। তাং তাকে ফ্রিজ করে দিয়ে বলে, তোমার মাস্টারকে আমার সম্পর্কে তোমায় কিছু বলেনি? হুয়া বলে, বলেছেন তো, তুমি অনেক নিষ্ঠুর আর স্বার্থপর। তাংলিচি বলে, তোমার মাস্টার কি আমার কাছে অন্যায় করে ক্ষমা চাওয়ার উপায়টি তোমায় বলে দেয়নি? সে হুয়াকে আঘাত করে বলে, আমাকে নিয়ে চলো তোমার মাস্টারের কাছে। তখনই সেই বাহুয়ান টাওয়ারের তথ্য বিক্রেতার লোকটি চলে আসে। এই লোকটির নাম হলো শ্যান। শিয়া তাংলিচি দুজনেই তাকে নিয়ে টানাটানি করছিল। এই শ্যান তাকে কেন মারতে চাইছে তা আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। তখনই হঠাৎ হুয়া অন্য একটি রূপে চলে আসে আর তাংলিচির বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এতে তাংয়ের কিছুই হয় না। এদিকে শিউন শ্যানকে আটকানোর চেষ্টা করছিল। তাং হুয়ার গলা চেপে ধরে বলে, একটি দেহে দুইটি ছায়া। কে ভেবেছিল পৃথিবীতে এমন কিছুর অস্তিত্ব রয়েছে? হুয়া বলে, আপনি কি আমাকে মনস্টার ভাবছেন? আমার মাস্টার বলেছেন আপনিও মনস্টার। মনস্টার মনস্টারে পারফেক্ট ম্যাচ। তাং বলে, তোমার মাস্টারকে বলো সে আমাকে মারতে পারবে না, কারণ আমি অনেক বেশি শক্তিশালী। সে যদি আমাদের ঝামেলা মিটিয়ে নিতে চায় তাহলে যেন আমার সাথে দেখা করে। হুয়া চলে যেতে সেন টাওয়ারে আগুন জ্বালিয়ে চলে যায়। শিউন বলে, আমরা এখন বের হব কি করে? তাং বলে, আমার কাছে তো কোনো আইডিয়া নেই। এটা শুনে শিউন বলে, আইডিয়া নেই মানে? তুমি কি ভয় পাচ্ছ না? এখানে আর কিছুক্ষণ থাকলে তুমি পুড়ে শিয়াল রোস্ট হয়ে যাবে। হঠাৎ একটি জ্বলন্ত কাঠের টুকরো জিয়াংচেংয়ের চাচার উপরে পড়ে যেতে নেয়। তখনই একটি ঈগল এসে তাকে বাঁচিয়ে নেয়। এটা জিয়াং মাস্টারের ঈগল। সুই ইয়ানম্যান রাজ্যে গিয়ে ওনাকে নিয়ে এসেছে আর কি। এটা দেখে শিউন বলে, আমি জানতাম আপনি কোনো না কোনো কিছু ভেবে রেখেছেন। আপনি ভীষণ ধূর্ত একটি শিয়াল। তাংলিচি হাসে। এরপর দেখি জিয়াংচেংয়ের বাবা তার ভাইয়ের কর্মকাণ্ড জানতে পেরে ভীষণ কষ্ট পায়। তারা চুয়ানজিংয়ের সেই অর্ধগলিত দেহটাকে সৎকার করে দেয়।
এদিকে তাংলিচি ভাবছিল হুয়ার বলা সেই কথাটা, আমার মাস্টার বলেছেন আপনিও মনস্টার। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তাংলিচির জ্ঞান ফিরতেই তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। সে তার নিজের শরীর দেখে খুবই অবাক হচ্ছিল, তার চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, তার অতীতের কিছুই মনেও পড়ছিল না। তখনই সেখানে আসে ইয়ান, সে তাংকে বলে, আরে পিচ্চি মনস্টার, তোমার জ্ঞান ফিরেছে। মাস্টার তোমাকে এখানে নিয়ে এসেছে, তোমার চিকিৎসা চলছে। তাং তাকে শত্রু মনে করে আক্রমণ করে, তাকে বাধা দিতে গিয়ে একটা কৌটো ডাম করে ইয়ানের মাথায় পড়ে যায়। তাং তো সবকিছু ভেঙে চুরে পালাতে শুরু করে। তখনই সেখানে মাস্টার ফ্যাংজোকে দেখি, ইনি মূলত চ্যাংকে এখানে নিয়ে এসেছেন। চ্যাং ফ্যাংজোর হাতেও কামড় দিয়ে দেয়, তবু ফ্যাংজো তাকে কিছুই বলে না। সে কিছুটা শান্ত হলে ফ্যাংজো বলে, তোমার আগের অতীত হয়তো অনেক খারাপ ছিল, যেটার জন্য তুমি ট্রমায় রয়েছো, কিন্তু এখন আর ভয় নেই, তুমি এই জোডি টাওয়ারে আমাদের সাথে থাকবে। আমি এখানে তোমার সিনিয়র মাস্টার। এরপর একদিন সে আর তার মাস্টার কাল্টিভেশন করছিল, হঠাৎই কি যেন হয়ে যায়, পুরো ঘর লন্ডভন্ড হয়ে যায়, মাস্টারও মারা যায়। তাংলিচি মাস্টারের হার্ট বের করে নেয়, সেটা আবার ইয়ান দেখে নেয়। তখন সে চিৎকার করে বলছিল, তুমি সত্যিই একটা মনস্টার, এটা কি করলে তুমি? তাঙ্গের হাতে থাকা ওয়াইন গ্লাসটি চাপ দিয়ে ভেঙে ফেলে আর বলে, আমার মতো মনস্টারকে মারার জন্য তুমি নিজেও শেষ পর্যন্ত মনস্টার হয়ে গিয়েছো। এরপর সুই আসে, তাং তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? সুই বলে, আপনাকে অনেক সময় দেখছি না তাই। হঠাৎই সে খেয়াল করে তাঙের হাত কেটে গিয়েছে। সে টুকরোগুলো পরিষ্কার করে তাঙের হাতে একটি কাপড় বেঁধে দেয়। তাং বলে, তোমাকে তো আগেই বলেছি আমার এসবে কিছু হয় না, আমি একজন মনস্টার। সুই বলে, আপনি মনস্টার নন, মনস্টারদের তো কোনো অনুভূতি থাকে না। আপনারও যদি অনুভূতি না থাকতো তাহলে আপনি জিয়াং চ্যাংকে ন্যায় বিচার পাইয়ে দিতেন না। তাং তার হাতের বাঁধনে থাকা কাপড়টি সরিয়ে বলে, যদি তুমি আমার এই ক্ষতটা এখনই ঠিক হয়ে যাওয়া থেকে আটকাতে পারো, আমি বিশ্বাস করে নেব আমি মনস্টার নই, তোমার মতো সাধারণ কেউ। সাথে সাথে হাতের ক্ষতগুলো মিলিয়ে যায়। আর তাং বলে, দেখলে তুমি পারলে না। তুমি জানো ইয়ান আমাকে কেন মারতে চায়? কারণ আমি মনস্টার আর আমি ফ্যাংজোকে মেরেছিলাম। সে সুইকে কাপড়টি দিয়ে চলে যায়। এদিকে হুয়া এসে ইয়ানকে বলে, মাস্টার, আমি আমাদের প্ল্যান সাকসেস করতে ব্যর্থ হয়েছি, আমাকে ক্ষমা করুন। তাংলিচি সত্যি অনেক শক্তিশালী, তাকে আঘাত করলেও তার কিছুই হয় না, তাকে এভাবে মারা যাবে না, তিনি আপনার সাথে দেখা করতে চেয়েছেন। ইয়ান রেগে বলে, সে ভাবছে আমি তাকে খুঁজে দেখা করব যাতে আমাদের শত্রুতা শেষ হয়ে যায়, কখনোই না। তখন হং বলে, মাস্টার, পরের প্ল্যানে না হয় আমাকে ভরসা করে দেখুন, আমি আপনাকে নিরাশ করব না। এটা শুনে ইয়ান বেশ খুশি হয়। মাস্টার জিয়াং অনেক কষ্ট পেয়ে তাকে বলে, আমার ছেলে চুয়ানজিংকে মেরে ফেলেছে, তার জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। সে নিজেকে আঘাত করতে চায়। তাং তার তলোয়ারটি ফেলে দিয়ে বলে, সেখানে জিয়াংয়ের কোনো দোষ ছিল না, ডেমনিক পিলের জন্য সে নিজের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এদিকে জু নামের একটি ছেলে দৌড়ে এসে একটি দোকানিকে বলে, আমি তোমার কাছ থেকে যে ব্রেসলেটটি নিতে চেয়েছিলাম, আজ তার পুরো টাকাটি নিয়ে এসেছি। লোকটি বলে, হ্যাঁ, আমি ব্রেসলেটটি তোমার জন্য রেখে দিয়েছি, নিশ্চয়ই তোমার প্রেমিকাকে এটা উপহার দেবে। জু বলে, না, আজ আমার বোন জং ফিরে আসবে, এটা তার জন্য। তখনই কোথা থেকে একটা লোক এসে জুকে ধাক্কা দিয়ে দেয় আর তার হাতে থাকা ব্রেসলেটটি পরে ভেঙে যায়। জু ভীষণই রেগে পিছনে তাকিয়ে দেখে লোকটি খুবই অদ্ভুত আচরণ করছিল, সেখানে থাকা সব লোকেরা তাকে মনস্টার বলছিল। তাই লোকটা রেগে বলতে থাকে, আমি মনস্টার নই। জু লোকটিকে বলে, তুমি কোথা থেকে এসেছো? লোকটি বলে, সে রংকিং সিটি থেকে এসেছে আর সে সিটির সব মানুষকে তাংলিচি মেরে ফেলেছে। এটা শুনে জু নিজেও চিন্তায় পড়ে যায়, কারণ রংকিং সিটি তো তারও বাড়ি। হঠাৎই লোকটির শরীর অনেক খারাপ হয়ে সে মারা যায়। সেখানে সাদা চুলের একটি লোক আসে, ইনি হচ্ছেন লেজেন্ড সোর্ডম্যান পৌজো। সে একটি ফরমেশন তৈরি করে লোকটির শরীরে থাকা ডেমনিক এনার্জি ছড়িয়ে পড়ার আগে তার বডি ভ্যানিশ করে দেয়। এই লোকটাকে দেখে তো জু অনেক খুশি হয়। পৌজো তাকে বলে, তুমি খুব দ্রুত সোর্ড রিয়েলমে পৌঁছে যাবে। এদিকে তাং সুইকে বলে, হোমেশনের কেসটি সমাধান হয়ে গিয়েছে, জং নিজের রাজ্যে ফিরে যাচ্ছে, তুমি কি ফিরে যাবে না? সুই বলে, আপনি আমাকে পৌঁছে দিলে ভালো হতো। তাং বলে, তুমি এখানে থেকে যেতে চাইছো না কেন? সুই বলে, আপনি কি আমাকে এখানে থেকে যাওয়ার অনুমতি দেবেন? তাং বলে, তুমি তো থেকে যাওয়ার জন্যই এসেছিলে। সুই তাংয়ের জন্য চা বানাতে নেয়। তাং বলে, এ কাজ তো শিউন করে। সুই বলে, আপনি আমাকে এতদিন আশ্রয় দিয়েছেন, আমার তো আর টাকা নেই, তাই কোনো কাজে সাহায্য করতে পারলে খুশি হব। তখনই সে একটি শিয়াল পুতুল দেখে তো খুবই অবাক হয়। সুইকে এভাবে পুতুলটির দিকে তাকিয়ে থাকে দেখে তাং হাসে।
এদিকে জং আর সিউন মাস্টার জিয়াংকে বিদায় জানিয়ে জিয়ান কিংউইকে বেঁধে নিয়ে সোর্ড সোসাইটিতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে পালকি চড়ে হাজির হয় সোর্ড কিং, আর তিনি বলেন অপরাধী জিয়াং কিংউইকে আমাদের হাতে তুলে দাও। জিয়াং মাস্টার কিছু বলতে চাইলে তার লোকেরা তাকে হুমকি দিতে শুরু করে দেয়। জং বলে আমাকে সোর্ড সোসাইটি থেকে মাস্টার শাও পাঠিয়েছেন, আর আমি এই কেস তদন্ত করে জানতে পেরেছি জিয়াং চ্যাংকে জিয়াং কিংউই হত্যা করেছে। তাই তাকে সোর্ড সোসাইটিতে নিয়ে গিয়ে তার শাস্তি কার্যকর করা হবে। যদি নিজেদের জীবন বাঁচাতে চাও তাহলে বেশি কথা না বলে জিয়াং কিংউইকে আমার হাতে তুলে দাও। এই সোর্ড কিং আবার জং আর শিউনকে খুব ভালো করেই চেনে। শিউন বলে না দিলে কি করবেন? যদি আমাকে এখান থেকে এক পা নাড়াতে পারেন তাহলে আমি জিয়াং কিংউইকে আপনার হাতে তুলে দেব, আর যদি না পারেন তাহলে কোনো কথা না বলে এখান থেকে চলে যাবেন। এসব শুনে সোর্ড কিং ভীষণ রেগে যায়, আর সে শিউনের উপর আক্রমণ করার প্রস্তুতি নেয়। শিউন তো খুবই কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে চলে আসে তাং, আর সে সিউনকে প্রোটেক্ট করে নেয়। সিউন জানতো তাং তাকে ঠিকই বাঁচিয়ে নেবে। তাং বলে আমি তাং লিচি। সোর্ড কিং বলে তুমি কি সেই জডি টাওয়ারের তাং লিচি? তাং হাসে। সিউন অনেক গর্ব করে বলে সোর্ড কিং আপনি বাজিতে হেরে গিয়েছেন, আমি আশা করব আপনি এবার ফিরে যাবেন। কিন্তু তাকে হতাশ করে দিয়ে তাং বলে আপনি চাইলে জিয়াং কিংউইকে নিয়ে যেতে পারেন। এরপর শিউন তাংকে বলে আপনি কি কখনো সিরিয়াস মোডে থাকতে পারেন না? আপনি জিয়াং কিংউইকে সোর্ড কিং এর হাতে কেন তুলে দিলেন? সোর্ড কিং এর কাছে তো এখন আমি হেরে গেলাম। তাং বলে তুমি হেরে গেলেও আমি তোমার জীবন বাঁচানোর পথটাই বেছে নিয়েছি। এটা শুনে সিউন বেচারা আর কি বা বলবে। তাদের কথা শুনে জং তো হাসতে থাকে। এরপর সুই আসে, আর সে জংকে বলে তুমি ঠিক আছো? জং হেসে বলে আমি একদম ঠিক আছি। এরপর সিউন তাংকে বলে আপনি সত্যি করে বলুন তো আপনি জিয়াং কিংউইকে কেন তাদের হাতে তুলে দিলেন? আমরা তার থেকে জানতে পারতাম কি আপনাকে মারতে চাইছে। তাং বলে কি আমাকে মারতে চাইছে তা আমি ভালো করে জানি, আর এটাও আমি জানি জিয়াং কিংউই আমাদের তার কাছ অব্দি নিয়ে যেতে পারবে না। তাছাড়া যেখানে সোর্ড কিং নিজে এখানে নেতৃত্ব দিচ্ছে সেখানে ছোটখাটো কিছু ছেড়ে দেওয়া কিছুই নয়। শিউন বলে আপনি কি ভাবছেন এইসব ঘটনার সাথে সোর্ড কিং জড়িত? তাং বলে এরপর শিউন আর তাং বসে বসে বাদাম খাচ্ছিল। তখনই সেখানে জং এসে তাংকে বলে আমি ফিরে যাচ্ছি, আপনাকে ধন্যবাদ আমার এই কেসের তদন্তে সাহায্য করার জন্য। তাং বলে আমি তো তোমাকে সাহায্য করিনি, তোমাকে সাহায্য করেছে শিউন। সে তোমার সাথে বাহুয়ান টাওয়ারে গিয়েছে, এমনকি সোর্ড কিংকে অপরাধী নিয়ে যাওয়া থেকে বাধাও দিয়েছে। তাই তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত। জং হেসে শিউনকেও ধন্যবাদ জানায়। তাং বলে আমাদের পরবর্তী গন্তব্য হলো আমরা সোর্ড কিং সিটিতে যাব। জং বলে যদি আপনার সন্দেহ সঠিক হয়ে থাকে, ডেমনিক পিলের ঘটনার সাথে সোর্ড কিং যদি জড়িত থেকে থাকে, সেখানে আপনাদের যাওয়াটা বিপজ্জনক হতে পারে, কারণ সে অঞ্চলে খুবই সম্মানীয় একজন লোক। তাং বলে আমি তোমাকে বলতে চাই আমি সোর্ড সোসাইটিকে কোনো প্রকার সাহায্য করছি না, আর না তো ডেমনিক পিলে কাদের ক্ষতি হচ্ছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা রয়েছে। আমি সেখানে যাব আমার কিছু দরকারি ক্লু খোঁজার জন্য। এরপর সে জংকে নিজের হাতে বানানো জংয়ের মতো দেখতে একটি কাঠের পাপেট গিফট করে, যেটা পেয়ে জং বেশ খুশি হয়। এরপর তারা জংকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে শ্যানের পাশে মাস্ক পরা একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। এই লোকটি হচ্ছে ফ্যাং। এই লোক মূলত বাহুয়ান টাওয়ারের মালিক, আর সে শ্যানকে বলছিল আগেরবারের ঝামেলায় তার টাওয়ার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে। এরপর দেখি শিউন তাংকে বলে আমরা তো সোর্ড সিটিতে যাব, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তাং বলে ভুল নয়, আমাদের সোর্ড সিটিতে যাওয়ার আগে আরও একজন ফাইটার প্রয়োজন। শিউন মজা করে বলে আপনি কি আজকাল নিজেকে দুর্বল ভাবছেন? আপনার থেকে দক্ষ ফাইটার আর কে হতে পারে? হঠাৎই তাদের বোট একটি পানির ঘূর্ণির মাঝে প্রবেশ করে। তাং বলে সবাই ধরে বসো। এরপর যখন তাদের বোটে ঝাঁকুনি থেমে যায় তখন শিউন বলে আমি জীবনে কখনো এমন ভয়ঙ্কর ঝাঁকুনি অনুভব করিনি। এরপর তারা পানির তলদেশে টাওয়ার 13-এ চলে আসে। শিউন বলে আরে আমি তো এতকাল শুধু বাহুয়ান টাওয়ারের কথাই শুনে এসেছি, এই প্রথম এই টাওয়ার 13 দেখছি যেটা পানির এত গভীরে। তারা এর ভিতরে প্রবেশ করে। এই টাওয়ারের ভিতরটা খুবই অদ্ভুত প্যাটার্নে সাজানো। এখানে অসংখ্য যোদ্ধাদের মূর্তি ছিল। হঠাৎই শিউন কোনো একটি মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায় যে তার কাছে সাহায্য চাইছিল। শিউন তার দিকে এগিয়ে যাচ্ছিল। তাং আবার সেই মেয়েটিকে দেখতে পাচ্ছিল না। তাং শিউনকে ডাকতে থাকে, কিন্তু শিউন কেমন ভাবলেশীন ভাবে হাঁটছিল। তাং বুঝতে পারে শিউন হ্যালুসিনেশন করেছে। সে সেই দেয়ালে তার পাওয়ার দিয়ে হিট করে আর শিউনের সেন্স ফিরে আসে। তাং বলে এখানে সবকিছুই অদ্ভুত, গেস্টদের এভাবেই স্বাগত জানানো হয়। এরপর সেখানে টাওয়ারের ওনার ফ্যাং আসে। সে বলে তাং লিচি তুমি দেখছি টাওয়ার 13 সম্বন্ধে অনেক কিছুই জানো। সে শিউনকে বলে তুমি তো এখনো এই তাংলিচির জন্য বিয়েটাও করতে পারছো না, তুমি তাংয়ের সাথে করা তোমার এগ্রিমেন্ট বাতিল কেন করছো না? তাং বলে তুমি একদিন আমাকে ভাঙা বাঁশি উপহার দিয়েছিলে, আর বলেছিলে এই বিষয়টা তুমি সমাধান করতে পারবে।
তখনই ফ্যাং তাংয়ের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তুমি তো 4 বছর আগে মরে গিয়েছিলে, তাহলে আবারও বেঁচে কী করে গিয়েছো? আমি এটা জানার জন্য খুবই আগ্রহী। তাং বলে, মনে হচ্ছে তোমার ব্যবসা থেকে আমার জীবন নিয়ে আগ্রহ বেশি। তখন সে বলে, তাহলে তুমি ব্যবসায়িক কোনো কাজে এসেছো, তাই বলো। তাহলে তুমি কি চাইছো? তাং বলে, আমি শ্যানকে 1 বছরের জন্য কিনে নিতে চাই। সে জোরে জোরে হেসে বলে, তোমার সাথে এটা আমার প্রথম ডিল নয়, তুমি নিশ্চয়ই জানো এখানে কিভাবে ডিল করা হয়। এরপর ফ্যাং এর লোকজন এসে তাং আর শিউনের সাথে লড়াই করতে শুরু করে দেয়। ফ্যাং তাকে বলে, তাং, 4 বছর আগে ইয়ান তোমাকে গলা কেটে মেরে পানিতে ডুবিয়ে দিয়েছিল, যেখান থেকে কারো বেঁচে থাকাই অসম্ভব। সেখান থেকে তুমি বেঁচে ফিরেছ, আবার তোমার স্পিরিচুয়াল পাওয়ার আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। এটার সিক্রেট বলো আমায়। তাদের দুজনেরই লড়াই শুরু হয়। তাং বলে, তোমার জানা উচিত, আমার সম্বন্ধে যত জানবে তত দ্রুত তুমি মৃত্যুর কাছে পৌঁছে যাবে। ফ্যাং বলে, আমার মৃত্যু এত সোজা নয়। এই টাওয়ারগুলো থেকে একটি বিশেষ টাওয়ার রয়েছে, যেটা আমি আমার আত্মা আর হাড় দিয়ে বানিয়েছি, কিন্তু সেটার খবর তো আর তুমি জানো না, তাই তুমি আমাকে মারতেও পারবে না। তাং বলে, আমি যাকে খুঁজছি সে কোথায়? তখনই সেখানে শ্যান চলে আসে, আর তার সাথেও তাংয়ের লড়াই হয়। সব শেষে সব পরীক্ষায় তাং উত্তীর্ণ হয়ে যায়। ফ্যাং বলে, তুমি সত্যি অনেক ভালো যোদ্ধা, তবে তোমাকে যদি শ্যানের যোগ্য মনে হয় তবেই সে তোমার সাথে যাবে। এদিকে সোর্ড কিং জিয়াং কিংয়ের কাছে যায়। তাকে একটি কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। জিয়াং কিং ওই সোর্ড কিংকে দেখেই বলে, আমি তো আপনার কথাতেই মেডিসিন সেল করতাম, আপনি আমাকে দয়া করে মুক্তি দিন, আমি দূরে কোনো রাজ্যে গিয়ে সাধারণ জীবন কাটাবো। সোর্ড কিং জিয়াং কিংকে মেরে ফেলে, কারণ সে ভাবে এ বেঁচে থাকলে সবাইকে তার সত্যি বলে দেবে। এরপর আমরা মুখোশ পরিহিত একটি মেয়েকে দেখি, তার নাম বাই। সে সোর্ড কিংকে বলে, আপনার তাকে মারাটা উচিত হয়নি, সোর্ড সোসাইটি তদন্ত করে জানতে পারলে সমস্যা হতে পারে। সোর্ড কিং বলে, সবাইকে বলবো সে নিজে থেকে মারা গিয়েছে। বাই বলে, তাং লিচি কিন্তু এই কেসের সাথে জড়িত রয়েছে, তাই সাবধান হয়ে যান। এটা শুনে সোর্ড কিং চিন্তায় পড়ে যায়। এদিকে জং সোর্ড সোসাইটিতে তার সিনিয়রদের এই কেসের তদন্তের সব রিপোর্ট জানায়। সে বলে, সোর্ড কিং ইউ জিয়াং কিং উইকে নিয়ে চলে গিয়েছে, আমার মনে হচ্ছে ডেমনিক পিলের সাথে সোর্ড কিং জড়িত রয়েছে। এটা শুনে সেখানে থাকা তার সিনিয়র মাস্টারেরা ভীষণ রেগে যায় আর বলে, 300 বছর ধরে সোর্ড কিং ফ্যামিলি সোর্ড সোসাইটির সাথে জড়িত রয়েছে, তারা বিভিন্ন ধরনের লড়াইয়ে অংশ নিয়েছে, তোমার সাহস হয় কি করে এত সম্মানীয় একজন ব্যক্তিকে নিয়ে এসব বলার? জং বলে, যদি সে জড়িত নাই থাকতো তাহলে আমরা অপরাধীকে ধরার সাথে সাথে সে কি করে খবর পেল? আরেকজন সোর্ড মাস্টার বলে, তোমার তাংলিচিকে সন্দেহ করা উচিত, সে মাস্টার ফ্যাংজুকে মেরেছিল, এখন তো সে রংকিং সিটি সব মানুষদেরও মেরে ফেলেছে। জং বলে, কিন্তু রংকিং সিটির ম্যাসাকারের সময় তো আমি তাংলিচির সাথে ইয়ানম্যান সেক্টে ছিলাম, সে কিভাবে এটা করতে পারে? কেউ নিশ্চয়ই তাকে ফাঁসাচ্ছে। এটা শুনে সেসব মাস্টারেরা তো ভীষণই রেগে যায় আর বলে, মাস্টার শাওকে বলেছিলাম এই মেয়েকে এই দায়িত্ব না দেওয়ার জন্য, সে খুবই লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তার সোর্ড সোসাইটি সম্বন্ধে কোনো ধারণাই নেই। জং রেগে বলে, আপনারা সোর্ড কিংয়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন, সেটা আপনাদের ব্যর্থতা। এটা শুনে মাস্টার রেগে বলে, তুমি ভুলে যেও না হাই প্রোফাইল সোর্ড মাস্টারদের সাথে তুমি কথা বলছো, তুমি তাংলিচিকে এতটা ভরসা করছো যে আমাদের সাথে এমন আচরণ করছো। এরপর সেখানে থাকা সিনিয়র মাস্টার শাও পুরো বিষয়টা সামলে নেন। তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে দেখা করছি। তিনি সোর্ড মাস্টারদের কাছে জংয়ের হয়ে ক্ষমা চেয়ে বলেন, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপর দেখি জংয়ের খুবই মন খারাপ। সে তার ছোটবেলা মনে করে, যেখানে সে অনেক গরিব ফ্যামিলিতে ছিল, ছোট থেকে সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করত। তার মা আর তার একটা ভাইও ছিল। সে তার ভাইকে খুবই ভালোবাসতো, কিন্তু তার সৎ বাবা একদিন তাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে, সেটা আবার সে লুকিয়ে শুনে ফেলে। তার মাও তার সৎ বাবাটাকে বাধা দিতে পারছিল না, তাই দিঘির পানিতে ঝাঁপ দিয়ে সে মরে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর সে কি করে এখানে এসেছে তা বলা হয় না, আমরা হয়তো পরে জানতে পারবো। এরপর তার মাস্টার শাও আসে। এই লোক আবার জংকে খুব ভালোবাসে। সে তার মাস্টারকে বলে, আমি সত্যি বলছি এই সোর্ড কিং ইউ ভালো লোক নয়, তাংলিচে অনেক বিপদে রয়েছে। তার মাস্টার বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তাই তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে, তা হচ্ছে সোর্ড ফেস্টিভ্যাল উপলক্ষে সোর্ড কিং সিটি থেকে আমাদের সোর্ড সোসাইটিকে ইনভাইট করা হয়েছে। আমি ব্যস্ততার জন্য যেতে পারবো না, তুমি আমার হয়ে অ্যাটেন্ড করতে পারো আর তোমার ইনভেস্টিগেটও করতে পারবে। এটা শুনে তো জং খুবই খুশি হয়ে যায়। সেখানে জু চলে আসে আর মাস্টার তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে চলে যায়। জু জংকে বলে, তুমি কখন এলে? জং তাকে বলে, তোমায় কতবার বলেছি আমাকে জং ডাকবে না, লেডি যোদ্ধা জং বলে ডাকবে। জু বলে, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গিয়েছে। জং ইনভিটেশন কার্ডটি দেখিয়ে বলে, মাস্টার বলেছেন তুমি আমার সাথে সোর্ড কিং সিটির ফেস্টিভ্যালে যাচ্ছ। জু তো বেশ খুশি হয়। এদিকে তাংরা সবাই টাওয়ার 13 থেকে
সোর্ট কিং সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিয়ন তাদের খাবারের জন্য মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু সে একটা মাছও ধরতে পারছিল না। তাই তাং আর সুই তাকে নিয়ে হাসাহাসি করছিল। এখানে আমরা আলাদা একটা ছোট বোটে শ্যানকে দেখি, মানে তাং লিচি তাকে 1 বছরের জন্য কিনে নিয়েছে। শিউন শ্যানকে বলে, আরে তুমি এই বোটে আসছো না কেন? তোমার এত ভয়ানক চেহারা দেখে ভয়ে একটা মাছও আমার বড়শিতে উঠছে না। তুমি কি চাইছো তোমার নতুন মাছটা না খেতে পেয়ে মরে যাক? তখনই শ্যান তাকে একবারে 3টি মাছ তুলে দেয়। শিউন তো অবাক হয়ে বলে, আরে তুমি এত সহজে মাছ ধরতে পারো, আগে বলতে পারোনি? আমি শুধু শুধু নিজের সময় নষ্ট করলাম। তাং আর সুই বাইরে আসে। সুই বলে, এখানে তো 3টি মাছ রয়েছে, আমরা তো 4জন লোক। শিউন বলে, সে আমাদের বোটে আসবে না, লড়াই হেরে গিয়েছে বলে সে আমাদের উপর ভীষণ রেগে রয়েছে। তাং বলে, শ্যান আমাদের বোটে চলে আসো। শ্যান বলে, যেখানে আমার তোমাকেই পছন্দ না সেখানে আমি তোমার সাথে বোট কেন শেয়ার করব? তাং সুইকে একটি গ্রিন পার্ল দেখিয়ে বলে, তুমি কি জানো এটার বিশেষ গুরুত্বপূর্ণ এক ধরনের মুক্তা, যেটার সাহায্যে তুমি কোনো প্রকার ধোঁয়া ছাড়াই আগুন জ্বালাতে পারবে। সিউন অবাক হয়ে বলে, এই বিশেষ ট্রেজারটি আপনি কোথায় পেলেন? তখনই সেখানে শ্যান চলে আসে আর সে তাঙের দিকে তলোয়ার তাক করে বলে, তুমি কি আমাকে সোর্ট কিং সিটিতে নিয়ে যেতে এসব করছো? তাং তাকে সেই পাল্টি দিয়ে বলে, আমি তোমাকে এটি দিতে চাইছি। এরপর তারা 3জনই ভেতরে আসে। শিউন বলে, লর্ড, এই পার্ল সম্বন্ধে আমাদের সবকিছু খুলে বলুন। তাং বলে, এটি খুবই মূল্যবান একটি রত্ন। একসময় রাজকীয়ভাবে এইরকম 7টি মূল্যবান রত্ন দিয়ে হেয়ারপিন বানানো হতো। এটা সে সময় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু হঠাৎ ইয়ান রাজ্যের বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর তারপর থেকে এই মুক্তা বিলুপ্ত হয়ে যায়। প্রায় খুব কম মানুষই এটা খুঁজে পায়। তাং শ্যানকে বলে, আমি জানি তুমি অনেক দিন ধরে এই মুক্তা খুঁজে বেড়াচ্ছ। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি কথা দিচ্ছি তোমায় বাকি মুক্তাগুলো খুঁজে পেতে আমি সাহায্য করব। এদিকে মাস্টার শাও আসে লেজেন্ড সোর্ডম্যান পৌজোর কাছে। পৌজো তখন ধ্যান করছিল। মাস্টার শ্যাং জং এর নিয়ে আসা সেই সব রিপোর্ট দেখায় পৌজোকে আর বলে, আমার শিষ্য জং হাও মেনশনের মেসাকারটি তদন্ত করতে গিয়ে ডেমনিক পিলের সম্বন্ধে কিছু ক্লু পেয়েছে। আমাদের সন্দেহ ডেমনিক পিলের সাথে হয়তো সোর্ট কিং জড়িত রয়েছে। পৌজো বলে, এটা আমার অনেক দিনের সন্দেহ, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ 4টি রাজ্যে তার অনেক নামডাক রয়েছে। সবার কাছে সে ভীষণ সম্মানী একজন মানুষ। মাস্টার শাও বলেন, আরও একজন রয়েছে যে আমাদের এই বিষয়ে সাহায্য করতে পারে, আর সে হচ্ছে তাং লিচি। সে মার্শাল আর্টসের জগতে খুবই শক্তিশালী। পৌজো মাস্টার শাওকে বলে, মনে হচ্ছে তুমি তাকে খুব পছন্দ করো। মাস্টার শাও বলেন, তা আমি অস্বীকার করতে পারি না, যদিও সে সত্যি জডি টাওয়ারে মাস্টার ফ্যাংজোর মৃত্যু রহস্যের সাথে জড়িত রয়েছে কিনা তা আমি জানি না। পৌজো বলে, আমি সোর্ট কিং সিটিতে যাব এই বিষয়টা নিয়েও তদন্ত করতে। এদিকে শ্যান বসে একটি হেয়ারপিনে সেই গ্রিন পার্লটি বসানোর চেষ্টা করছিল। তাং এসে বলে, তুমি টাওয়ার 13-এর টপ ফাইটার, তোমার ইচ্ছে খুবই ছোট, শুধুমাত্র তুমি এই রত্নের জন্য এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছ। শ্যান বলে, যখন মানুষ সব হারিয়ে ফেলে তখন তার বেশি চাহিদা থাকে না। তবে আমার এছাড়াও আরও একটি ইচ্ছে রয়েছে, কোনো একজনকে মেরে ফেলা। তাংয়ের মনে পড়ে সেদিন বাহুয়ান টাওয়ারে শ্যান ও হুয়াকে মারতে চাইছিল। আমার মনে হচ্ছে তুমি যাকে মারতে চাও সে শক্তিশালী মার্শাল মাস্টার। আমি শুনেছি তোমার বিশেষ একটি টেকনিক রয়েছে যার মাধ্যমে তুমি যে কারো অতীত দেখতে পারো। শ্যান বলে, তুমি কি তা দেখতে চাইছো? এরপর সে ব্লাড মুন শেড ফরমেশন অ্যাক্টিভ করে আর তাংয়ের চোখের মধ্যে প্রবেশ করে তার পাস্টে চলে যায়, যেখানে তাং জডি টাওয়ারে ছিল। সে তখন কথাও বলতে পারতো না। ইয়ান তাকে খাবার খাওয়ার জন্য ডাকছিল। সে রেগে ইয়ানকে ভয় দেখাচ্ছিল, যেটা দেখে ইয়ানও বেশ মজা পেত। সে তাংকে সবসময় রাগাতে চাইতো। এরপর মাস্টার ফেংজো তাকে তার নাম জিজ্ঞেস করলে সে শুধু তাং বলতে পারছিল, বাকি নামটুকু তার মনে নেই। তাই মাস্টার ফেংজো বলে, আচ্ছা আজ থেকে তোমার নাম লিচি। এরপর থেকে সবাই তাকে আর কি তাং লিচি বলে ডাকে। মাস্টার ফেংজো এটাও বলেছিল, আজ থেকে তুমি আমাদের সাথে মার্শাল আর্টস প্র্যাকটিস করবে। সেখানে ইয়ান ছাড়াও আরও একজন শীর্ষ ছিল, এটা মূলত ড্রাম বাদক হবে হয়তো। যাই হোক, তারা সবাই তাংকে খুবই ভালোবাসতো। এইসব দেখে শ্যান খুবই রেগে যায়। সে বলে, তাহলে তুমি আর সে একই মাস্টারের কাছেই কাল্টিভেশন করেছ। সে তাংকে আক্রমণ করতে চায়। তাং তাকে বাধা দিয়ে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, তার আগে আমি না হয় তোমার স্টোরিটা দেখে নেই। সে শ্যানের টেকনিককে উল্টো করে শ্যানের উপরেই ইউজ করে, আর সে দেখতে পায় একটি পাহাড়ের উপর ইয়ান শ্যানকে অনেক টর্চার করছিল। সে শ্যানের কাছ থেকে পয়জন নিরোধক পিলটি কেড়ে নেয়। শ্যান অনেক বাধা দিয়েও ব্যর্থ হয়। সে শ্যানের হাতে থাকা হেয়ারপিন দেখে বলে, তুমি কি এটা কোনো মেয়ের জন্য নিয়েছিলে?
তুমি সত্যি ভীষণ বোকা। পৃথিবীতে কেউ আপন নয়, সবাই তোমার বন্ধু হয়ে কাছের হয়ে উঠবে, পরে তোমার সব কেড়ে নিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। সে শ্যানের হাতে তখন একটি হেয়ারপিন দেখতে পায় আর সেই হেয়ারপিনটি শ্যানের বুকে ঢুকিয়ে দেয় আর পাহাড়ের উপর থেকে তাকে নিচে ফেলে দিয়েছিল। এসব দেখে তাং বুঝতে পারে শ্যান আসলে ইয়ানকেই খুঁজে বেড়াচ্ছে। ইয়ান তার উপরে থাকা ক্ষোভ থেকে নির্দোষ মানুষদের মেরে ফেলছিল। এরপর তাকে শ্যান তার পাস্ট বলে। সে হুই নামে একটি মেয়েকে ভালোবাসতো। যে সে বলে, আমাদের টাকা ছিল না ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। কোনো একদিন হঠাৎই হুই খুব অসুস্থ হয়ে যায়। তার চিকিৎসার জন্য টাকা উপার্জন করতে আমি তাও 13 কাজ নেই। 5 বছরের চুক্তি শেষ করে আমি টাকা নিয়ে হুইয়ের পয়জন নিরোধক পিল নিয়ে ফিরছিলাম। সে আমার সেই পিলটি নষ্ট করে দেয়, যার জন্য আমি হুইকে বাঁচাতে পারিনি। এরপর আমি আবারও টাওয়ার 13 ফিরে আসি। এখানে আমি সাথে করে হুইয়ের মৃতদেহ নিয়ে এসেছিলাম। মাস্টার চং হুয়ান হুইয়ের দেহ ক্রিস্টাল জেট কফিনে সিল করে সংরক্ষিত করে দেয়, যাতে করে আমি তাকে প্রায় দেখতে পাই। তাকে দেখলে আমার শুধু একটা কথাই মনে পড়ে, আমি তাকে বাঁচাতে পারিনি, যার জন্য আমি তার থেকে প্রতিশোধ নিতে চাই। তোমার মার্শাল আর্টস তার মতোই, তাং বলে। সে আমার পুনর্জন্ম গ্রন্থের পাওয়ার চুরি করেছিল। শ্যান বলে, তুমি কি জানো সে কে আর কোথায় থাকে? মাস্টার ফ্যাংজো মারা যাওয়ার পর থেকে আমার শত্রুতে পরিণত হয়েছে। এ সবই বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে শিউন। সে বলে, লর্ড, আপনি আমাকে এতদিন কেন বলেননি সেই কালো পোশাকের পিপা বাদক আসলে ইয়ান? তাং বলে, কারণ সে আমার শত্রু, তোমার নয়। আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না। আমি শুধু ইয়ানকে খুঁজে পেতে চাই, কারণ আমার পুনর্জন্মের সম্পূর্ণ শক্তি আমাকে উদ্ধার করতে হবে, নয়তো আমি নিজেকে রক্ষা করতে পারবো না। শিউন বলে, 4 বছর আগেও হয়তো ইয়ানই মাস্টার ফ্যাংজোকে মেরেছিল। তাং বলে, না, জোডি টাওয়ার ম্যাসাকারটি আমিই ঘটিয়েছিলাম, আর ফ্যাংজোকেও আমি মেরেছিলাম। সেজন্য ইয়ান আমাকে মারতে চায়। আমি ভালো লোক নই। শিউন বলে, আপনি আমার ভাই, আমি আপনাকে চিনি, আপনি এমন হতেই পারেন না। আমি এসব বিশ্বাস করি না। এসব শুনে শ্যাং তাংকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তাং আর শ্যান ওয়াইন পান করে। শিউনও দৌড়ে এসে ওয়াইনের ভাগ নিতে চায়, কিন্তু ততক্ষণে ওয়াইন পটটি খালি হয়ে গিয়েছিল। শিউন বলে, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি সব কাজে আপনার পাশে থাকবো। যেটা দেখে শ্যান আর তাং দুজনেই হেসে ফেলে। এরপর দেখি তাং বাঁশি বাজাচ্ছিল। শিউন আর শ্যানও বন্ধু হয়ে গিয়েছিল। এদিকে ইয়ান তাংয়ের বাঁশির সুর শুনছিল। তাই হং বলে, আপনি যখনই তাং লিচির এই সুর শুনেন আপনি কেমন যেন বদলে যান। ইয়ান বলে, না, তার প্রতি আমার কোনো দুর্বলতা নেই, আমি তাকে ঘৃণা করি। এদিকে তারা সোর্ড কিং সিটি নিয়ে কথা বলছিল। তাং বলে, সোর্ড কিং সিটি নিয়ে কথা বললে একজনের নাম সবার আগে বলতে হয়। সে হচ্ছে ফিনিক্স ইউশুয়ান। তিনি 7 জন গ্রেট মাস্টারের মাঝে একজন ছিলেন, খুবই শক্তিশালী একজন যোদ্ধা। কিন্তু ইয়ান সম্প্রদায়ের সাথে কোনো একটি লড়াই তিনি হেরে গিয়েছিলেন। শ্যান বলেন, এরপর তিনি নিজেকে পাহাড়ের একটি কোনো বিশেষ জায়গায় সে তার ফিনিক্স তলোয়ার সহ নিজেকে আত্মগোপন করে ফেলেছিল। আর সেই পাহাড়ের সেই তলোয়ারের চারদিকে আগুনের ব্যারিয়ার দেওয়া রয়েছে। বিশেষ কোনো পাওয়ারফুল ব্যক্তি সেই ব্যারিয়ার ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে, সে সেই ফিনিক্স তলোয়ারটি অর্জন করতে পারবে। 3 বছর পর ইউ ফ্যামিলির নতুন সোর্ড কিং হয়ে যায় কিং ইউচেং। কিন্তু আমি বুঝতে পারছি না ইউচেং কী করে ইউ ফ্যামিলির সোর্ড কিং হয়ে গিয়েছে। এদিকে সোর্ড কিং সিটিতে জং আর জুও চলে এসেছিল। এখানে সোর্ড ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছিল। টানা 7 দিন এই ফেস্টিভ্যাল চলবে। সেখানে সোর্ড কিং ইউ এসে হাজির হয়। সবাই তাকে গ্রেটিং করলেও জং মোটেও তা করতে চাইছিল না। জো তাকে বলে, আমরা যে কাজে এসে থাকি না কেন, আমাদের এখন তা বুঝতে দেওয়া যাবে না। সেখানে অনেক সোর্ডম্যানরা উপস্থিত হয়। সোর্ড কিং একটি স্পিরিচুয়াল তরবারি নিয়ে জাদু দেখিয়ে বলে, এটি আমাদের ইউ পরিবারে লুকিয়ে রাখা ইয়াং হুয়ান তরবারি। এটি রোশনি তোমাদের উপর পড়েছে, ফলে তোমাদের পাওয়ার আরও বৃদ্ধি পাবে। এই তরবারিটা এতটাই পাওয়ারফুল, এই তরবারি ব্যবহার করলে আশেপাশের লোকজন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমি এখন অন্য টেকনিক ব্যবহার করতে চাই। সেখানকার লোকজন তো সোর্ড কিংয়ের জয়ের ধ্বনি দিয়েছিল। এসব দেখে তো জং খুবই বিরক্ত হচ্ছিল। এদিকে সোর্ড কিং সিটিতে তাং লিচিদের বোট চলে এসেছিল, কিন্তু সোর্ড কিং সিটির সৈন্যরা তাদের আমন্ত্রণের টিকিট ছাড়া প্রবেশ করতে দিচ্ছিল না। শিউন বলে, আরে আমি হেভেনলি ক্লাউড শিউন, অনুষ্ঠানে আসতে দেরি হওয়ায় ভুলে টিকিট রেখে চলে এসেছি। এটা শুনে লোকটি বলে, হেভেনলি ক্লাউড আবার কি? আমরা তো এ নাম আগে কখনো শুনিনি। তাংলিচি বলে, শিউন, মনে হচ্ছে সোর্ড কিং সিটির লোকজন জানেই না ক্লাউড টাইটেলটা কতটা সম্মান আর উচ্চ স্তরের। লোকগুলো তাদের প্রবেশ করতে দিতে রাজি না হওয়ায় শিউন তাদের উপর আক্রমণ করে। তখনই সেখানে হাজির হয়ে যায় সৈন্যদের কমান্ড। সে বলে, ইনভাইটেশন কার্ড ছাড়া কারোরই প্রবেশ অনুমতি নেই। শিউন বলে, আমি তো শুনেছিলাম বিশেষ সকল পাওয়ারফুল সোর্ডম্যানরাই এই ফেস্টিভ্যালে আসার অনুমতি রয়েছে,
কিন্তু এখন মনে হচ্ছে এখানে উচ্চস্তরের লোক ছাড়া কাউকেই মূল্যায়ন করা হয় না। তাং লিচি বলে, যতক্ষণ না আমরা ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছি আমরা এখান থেকে কোথাও যাব না। তখনই সেখানে একটি বড় লঞ্চ আসে। এটা মাইরিয়াত ব্যবসায়িক প্রতিষ্ঠানের লঞ্চ। তারা খুবই ধনী একটা সম্প্রদায়। আসার পথে সোট কিং সিটির গরিব মানুষদের তারা মণিমুক্তা ছিটিয়ে দিচ্ছিল। এই লঞ্চটিতে শুধুমাত্র বাচ্চারাই উপস্থিত ছিল। কমান্ডার তাং লিচিকে বলে, তোমাদের বোট খুবই ছোট, সে তুলনায় মানুষ বেশি, তাই বোটটি সাইড করো, নয়তো এই বড় লঞ্চের ঢেউয়ে তা উল্টে যেতে পারে। তাং লিচি বলে, সোট কিংকে গিয়ে বলো মাইরিয়াত সিটির মাস্টার তোমাদের উদ্ভট আচরণের জন্য বিরক্ত হয়েছেন। এটা শুনে ছেলেটি বলে, আমায় ক্ষমা করবেন, আমি জানতাম না আপনি মাইরিয়াত রাজ্যের মাস্টার। যখন ইনভিটেশন কার্ড আপনার কাছে রয়েছে তাহলে শুধু শুধু কেন ঝামেলা করলেন? তাং বলে, এটা না হলে জানতে কি করে পারতাম তোমাদের ভেতরের প্রবলেমগুলো। এরপর তাদের জন্য বড় লঞ্চটিতে ওঠার সিঁড়ি দেওয়া হয়। সে এই মাইরিয়াত সম্প্রদায়ের সোর্ড মাস্টার হিসেবে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে এসেছে। এরপর দেখি শিউন তো সেই লাক্সারি লঞ্চের ভিতরটা দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না তার অলস মাস্টার এত বড় ব্যবসার মালিক কি করে হলো, তাও আবার তাদের টাকা পয়সার কোনো অভাবই নেই। তাংলিচি হেসে তার সার্ভেন্ট তাংসানকে বলে তার সাথে থাকা লোকজনদের সবাই ভালোভাবে আপ্যায়ন করতে। এদিকে সোট কিং বলছিল, কে কে আমার সাথে বাজি ধরতে চাও? সে তার সাথে লড়াই আসা সকলকে খুবই মারাত্মকভাবে আঘাত করছিল। এটা দেখে জংকে বলে, এই সোট কিং এত নিষ্ঠুর কি করে হতে পারে? এদিকে আবার তাংসান তাংলিচিকে একটি অ্যাকাউন্ট বই দেয়। তাংলিচি জিজ্ঞেস করে তার বাবা তাকে কোনো নির্দেশ দিয়েছে কিনা। তাংসান বলে, তিনি বলেছেন মাইরিয়াত ব্যবসা আর সব টাকা পয়সার মালিকানাধীন এখন আপনি। এটা শুনে তাং হেসে ফেলে। তখনই সেখানে সুই আসে আর তাকে নতুন সাজে খুবই সুন্দর লাগছিল। সুই তাংকে বলে, আমরা তো অনেক আগেই সোট সিটিতে পৌঁছে গিয়েছি, তাহলে আপনি কেন সোট কিং এর সাথে দেখা করছেন না? তাংলিচি বলে, পার্সোনালি দেখা করাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এদিকে সোট প্যালেসে হঠাৎই সবাই খুব ঠান্ডা অনুভব করছিল। তখনই সেখানে হাজির হয় সিয়ানজি নামে একজন সোর্ডম্যান। সে মূলত আইস গড। সে এসেই তো আপেল খেতে শুরু করে দেয়। এরপর তার সাথে সোট কিং এর লড়াই হয়। হঠাৎই সিয়ানজি নিচে পড়ে যায় আর সে কিছু একটা ভেবে ইচ্ছে করে নিজের পেটে চাপ দিয়ে মুখ থেকে ব্লাড বের করে বলে, আমি হেরে গিয়েছি, আপনি সত্যি সোট কিং হওয়ার যোগ্য। এটা দেখে তো সবাই হাসাহাসি শুরু করে দেয়। এই সিয়ানজিকে আবার জং আর ঝো দুজনেই চিনে। এদিকে তাং লিচি সুইকে বলে সোট প্যালেসে চলে যেতে। এরপর সে আর সেন দুজনে মিলে পাহাড়ে আসে যেখানে গডেস ইউ সোয়ান তার তরবারি সহ নিজেকে আত্মগোপন করেছে। তাংলিচি সেই বিশাল ফাটলে প্রবেশ করে। সে দেখে সেখানে তরবারিটি স্পিরিচুয়াল ফরমেশন দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে। সে তার পাওয়ার ইউজ করতে মায়ের জগতে চলে আসে। তাং আবারও নিজের পাওয়ার ইউজ করলে তার সামনে গডেস ইউ সোয়ান এসে হাজির হয় আর সে তাংলিচিকে দেখে বলে, তুমি এখনো বেঁচে রয়েছো, তবে এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবে না। সে তরবারিটি নিয়ে তাংকে আক্রমণ করতে নিলে পাহাড়ের উপরে একটি ব্লাজিং ফায়ার ফিনিক্স বের হয়, যেটা দেখে প্যালেসে থাকা সবাই বলতে শুরু করে, সেখানে আরো একটি তরবারি ব্লাজিং ফায়ার ফিনিক্স কি করে এলো? আর এই ব্লাজিং ফায়ার ফিনিক্সটির কালার তো রেড, আর সোট কিং এর ব্লাজিং ফায়ার ফিনিক্সটির কালার অনেকটা ডার্ক। তখন একজন সৈন্য এসে জানায়, কোনো একজন আউটসাইডার আমাদের নিষিদ্ধ পাহাড়ের প্রাচীরে ঢুকে পড়েছে, আমরা তাকে ধরতে ব্যর্থ হয়েছি। জং সোট কিংকে খোঁচা দিয়ে বলে, বিষয়টা খুবই মজার, আপনার সোট টেকনিক কি করে অন্য কেউ জেনে গেল? সোট কিং বলে, 100 বছর পূর্বে আমাদের ইউ ফ্যামিলির অনেক শীর্ষ ছিল যারা এই টেকনিক ফলো করত, হয়তো তাদের মাঝে কেউ এটা করার চেষ্টা করছে। জং বলে, আমাদের সবার গিয়ে দেখা উচিত সেই ব্যক্তিটিকে। এরপর তারা সবাই সেই পাহাড়ের কাছে আসে। এখান থেকে অনেক শক্তিশালী স্পিরিচুয়াল পাওয়ার তাদের সামনে এগোতে দিচ্ছিল না। সোট কিং নিজেও এগিয়ে যেতে পারছিল না। সে তো আর সেই ফাটলের ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু মানুষের সামনে সেটা প্রকাশ হয়ে যাওয়ার আগেই সোট কিং চেঁচিয়ে বলে, তুমি কে আর আমাদের নিষিদ্ধ পাহাড়ে কেন প্রবেশ করেছো? এখনই বের হয়ে আসো। এদিকে ইউসুয়ান তাংকে বলছিল, যেহেতু মাস্টার ফেংচু তোমাকে তার শীর্ষ বানিয়েছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তুমি এই তরবারিটি নিতে পারবে, কিন্তু এটা ব্যবহার করার জন্য তোমার নিজের দক্ষতা প্রয়োজন। এদিকে সোট কিং বিরক্ত হয়ে তাং লিচিকে আক্রমণ করার প্রস্তুতি নেয়। তখনই শ্যান এসে তাকে বাধা দেয় আর তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়। সোট কিং তার তরবারি টেকনিক অ্যাক্টিভ করে। তখনই তাং লিচি ভেতর থেকে সোট কিং এর তরবারি টেকনিকটিকে বাধা দেওয়ার জন্য একটি ঝলমলে ব্লাজিং ফায়ার ফিনিক্স পাঠায় আর শ্যানকে প্রোটেক্ট করে নেয়। সোট কিং এর ফায়ার ফিনিক্স কালো ডেমনিক এনার্জির মতো দেখতে, কিন্তু এই ব্লাজিং ফায়ার ফিনিক্স একদম অরিজিনাল।
সেখান থেকে বেরিয়ে আসে তাংলিচি। সে সোর্ড কিংকে বলে, কেমন লাগলো আমার তরবারি মুভমেন্ট, যেটা আমি অল্প সময়ে আয়ত্ত করেছি। সেখানের একজন সৈন্য বলে, আরে এই তো সেই লোক যে আমাদের সাথে টিকিট নিয়ে ঝামেলা করেছিল। সে মাইরিয়াদ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাস্টার। সোর্ড কিং বলে, তাহলে তুমি মাইরিয়াদের ফেমাস মাস্টার। আমি আশা করিনি তোমার সাথে এত দ্রুত আবার দেখা হবে। জং তাকে দেখে খুশি হয়ে বলে, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এটা আপনি ছাড়া আর কেউ নয়। সোর্ড কিং বলে, তুমি আমায় অপরাধী জিয়াং কিংউইকে নিয়ে আসতে বাধা দেওয়ার জন্য গুন্ডা পাঠিয়েছিলে, এখন আবার আমার রাজ্যে ঢুকে আমাদের ইউ ফ্যামিলির সিল করা এই গুহায় প্রবেশ করেছো। আর এই সবই করেছো তুমি শুধুমাত্র জিয়াং কিংউইয়ের এই কেসটাতে নাক গলানোর জন্য। তাং লিচি বলে, আপনি দুটো কথাই ভুল বলেছেন। প্রথম হলো জিয়াং কিংউইকে আমি প্রথমে বন্দি করেছিলাম, আর সেকেন্ড হলো জিয়াং কিংউই হাও মেনশনে মেসাকাটি ঘটিয়েছিল, যেটার ভিকটিম আমি ছিলাম। তাই জিয়াং কিংউই কেসে আমার নাক গলানোর কিছু নেই, আমি এটাতে জড়িয়ে রয়েছি। সোর্ড কিং বলে, তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না? আমি সোর্ড কিং, অপরাধীকে তার প্রাপ্য শাস্তি দিতে পারি। জং বলে, তাহলে আপনি কেন তাকে সকলের সামনে জিজ্ঞাসাবাদ করছেন না? সেখানে থাকা সকলেই বলতে শুরু করে তারাও চায় অপরাধীকে তাদের সামনে জিজ্ঞাসাবাদ করা হোক। চাপে পড়ে সোর্ড কিং রাজি হয়ে যায়, আর একদিন পর জিয়াং কিংউইকে সকল সোর্ডম্যানদের সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তিনি সকল সোর্ডম্যানকে অনুরোধ করেন এর পেছনে থাকা মাস্টার মাইন্ডকে ধরতে, যেন তাকে সবাই সাহায্য করে। এটা শুনে তাং হাসে। সোর্ড কিং তাংকে বলে, সেদিন আপনার উপস্থিত থাকার সাহস রয়েছে নিশ্চয়। তাং বলে, যদি সোর্ড কিং ভয় না পায় তাহলে আমি কেন ভয় পাবো? এরপর দেখি লেজেন্ড পৌজো সোর্ড কিং সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তখনই তার সামনে একটি সুন্দরী মেয়ে এসে উপস্থিত হয়, আর তাদের দুজনের মাঝে ফাইট হয়। এই মেয়েটি পৌজোর বন্ধু ছিল। এরপর তারা একটি জায়গায় একসাথে বসে। মেয়েটি পৌজোকে বলে, তুমি তো মুক্তভাবে চলতে পছন্দ করো, তাহলে তুমি আবার সোর্ড কিং সিটির ঝামেলায় কেন জড়াতে চাইছো? পৌজো বলে, কর্মই মানুষের ধর্ম, তিনটি রিয়ালমের মানুষের নিরাপত্তাও আমাদের কর্তব্য। মেয়েটি বলে, তোমার কি মনে আছে 3 বছর আগে আমরা রোজ দাবা খেলতাম? এরপর পৌজো তার সাথে দাবায় অংশ নেয়, আর সে প্রতিবারের মতো মেয়েটিকে জিতিয়ে দেয়। এদিকে তাংলিচি কাঠের পাপেট বানাচ্ছিল, যেটা ছিল লেজেন্ড পৌজোর পাপেট। এদিকে সোর্ড কিং তো তাংলিচির উপর ভীষণ রেগেছিল তাদের গোপন সোর্ড পাওয়ার অর্জন করে ফেলার জন্য। তখনই সেখানে হং এসে বলে, সে সোর্ড পাওয়ার অর্জন করেছে যেটা আপনি ছাড়া অন্য কেউই জানে না। তাই সেটা থেকে জরুরি বিষয় হচ্ছে, আপনি তাংলিচিকে সকলের সামনে বলেছেন একদিন পর জিয়াং কিংউইকে সকলের সামনে উপস্থিত করবেন, কিন্তু সেটা কি করে সম্ভব? সে তো আর বেঁচে নেই। তখন একজন সৈন্য এসে নতুন অতিথি এসেছে বলে জানায়, যেটা দেখে সোর্ড কিং হেসে বলে, তাংলিচির কাছে যেমন প্ল্যান রয়েছে আমার কাছেও তার প্রতিকার রয়েছে। এরপর সোর্ড কিং পৌজোকে বলে, আপনার কথাতে আমি জিয়াং কিংউইকে বন্দি করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করে তার মাস্টার মাইন্ডকে তা জানতে পারিনি। তবে আমার সন্দেহ তার মাস্টার মাইন্ড হচ্ছে মাইরিয়াদ ব্যবসায়িক প্রতিষ্ঠান। সে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। তাছাড়া তাদের পুরো দুনিয়া জুড়ে বিশাল ব্যবসা রয়েছে, একমাত্র তারাই পারবে ডেমনিক পিল সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে। পৌজো বলে, বিশাল ব্যবসা তো আপনারও রয়েছে, আমি জিয়াং কিংয়ের সাথে দেখা করতে চাই। এটা শুনে বেচারা সোর্ড কিং তো বিপদে পড়ে যায়। সে কি করে এখন জিয়াং কিংকে পাবে? সে বলে, ঠিক আছে আমার সাথে চলুন। এদিকে জং আসে সুই আর শিউনের সাথে দেখা করে। তাংলিচি সবার সাথে জোকে পরিচয় করিয়ে দেয়। এদিকে সোর্ড কিং পৌজোকে নিয়ে আসে কারাগারে জিয়াং কিংয়ের সাথে দেখা করাতে। সেখানে জিয়াং কিংউই কারাগারে থাকা অবস্থায় তার শরীরে হঠাৎ আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর সেখানে দাঁড়িয়ে ছিল শ্যান। সোর্ড কিং শ্যানকে বলে, তোমার সাহস হলো কি করে জিয়াং কিংউইকে জ্বালিয়ে দেওয়ার? শ্যান দৌড়ে পালায়, পৌজো তার পিছনে, কিন্তু হঠাৎই সে সেখান থেকে কোথাও উধাও হয়ে যায়। তবে মাস্টার পৌজো সামনেই মাইরিয়াদ লঞ্চ দেখতে পায়। এদিকে শিউনরা সবাই খাবার নিয়ে শ্যানের জন্য অপেক্ষা করছিল। শ্যানকে একটি বিশেষ কাজে পাঠানো হয়েছে, কিন্তু সে এখনো ফিরে আসছে না। হঠাৎই সেখানে শ্যান চলে আসে, আর সে বলে, সেখানে আগে থেকে আমার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছিল। সেখানে পৌজো চলে আসে, আর তিনি বলেন, তুমি জিয়াং কিংউইকে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে এসেছো, তার প্রমাণ তোমার পোশাকে জ্বলতে থাকা আগুন। তাংলিচি সেই পোশাকের টুকরো টুকু পৌজোর কাছে ছুড়ে দেয়। পৌজো দেখে সেটা তো ব্লাজিং সোর্ড ফিনিক্সের আগুনের ফুলকি, মানে যেটা সোর্ড কিং ইউজ করে। পৌজো শ্যানকে বলে, অনেক সময় ধরে তো সোর্ড কিং আমার সাথেই ছিল, আর যখন আমি তোমাকে তাড়া করি সে তো আমার সাথে আসেনি, তাহলে সে কি করে তোমাকে আঘাত করলো? এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তাংলিচি আগে থেকেই জানতো সোর্ড কিং তার বিরুদ্ধে কোনো সাক্ষী বাঁচিয়ে রাখবে না। তাই তিনি আমাকে দিয়ে সে সময় সকলের সামনে সোর্ড কিংকে কথা দিতে বাধ্য করেছিলেন যে জিয়াং কিংকে সবার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু মৃত মানুষ তো আর ফিরিয়ে আনা যাবে না। তাই সোর্ড কিং যখন জিয়াং কিংকে সবার সামনে নিয়ে আসবেন,
বলেছিলেন, তখনই তাংলিচে আমাকে কারাগারে খোঁজ নিতে পাঠায়। সেখানে আমি হুয়াকে দেখেছিলাম, সে আমার রূপ ধারণ করে জিয়াং কিংয়ের দেহকে জ্বালিয়ে দেয়। আর তখনই আপনি চলে আসেন। আর যখন আপনি তার পিছু নিয়েছিলেন, আমি তখনও কারাগারেই ছিলাম। আমার সাথে সোর্ড কিংয়ের লড়াই হয়, আর তখনই মূলত সে আমাকে এখানে আক্রমণ করেছিল। পৌজো বলে, এটা তো তোমাদের একতরফা দাবি। তাংলিচি বলে, আমি কিছু দাবি করছি না, শুধু আপনাকে বলতে চাই সন্দেহের তালিকায় আমি ছাড়াও একজন রয়েছে। ঠিক যেমন বিড়াল ইঁদুর শিকারের জন্য খাবারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে নিজে ইঁদুরের ফাঁদে পড়ে যায়। পৌজো বলে, আমি এখন যাচ্ছি, তোমার সাথে আগামীকাল দুপুরে এই বিষয়ে আবারও কথা হবে। এরপর তারা সবাই খেতে বসে। শিউন বলে, বিড়াল না হয় সোর্ড কিং, কিন্তু এই ইঁদুরটা কে? জং শ্যানের দিকে তাকায়, তাই সে বলে, বুঝেছি, এটা নিশ্চয়ই শ্যান। এটা শুনে শ্যান রেগে অদৃশ্য হয়ে শিউনের পা টেনে তাকে ফেলে দিয়ে চলে যায়। আর সবাই হাসতে থাকে। শিউন বলে, এখন আমরা কি করে প্রমাণ করব জিয়াং কিংউইকে আমরা মারিনি? তাং বলে, আমাদের কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, বাকি কাজ পৌজো নিজেই করবে। এদিকে হুয়া আসে হংয়ের কাছে। সে হংকে বলে, পৌজো অনেক পাওয়ারফুল, সে প্রায় আমাকে ধরেই ফেলেছিল। হং বলে, তুমি অনেক চেষ্টা করেছো পৌজোকে ফাঁদে ফেলার, কিন্তু সে ফাঁদে পড়েনি। সে শ্যানকে এখনো বন্দি করেনি। হুয়া অবাক হয়ে বলে, কেন করেনি? হং বলে, তুমি ধরা না পড়লেও ইউফেং সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। হুয়া বলে, আমি বুঝতে পারছি না মাস্টার তাংলিচির সাথে লড়াই কেন এই বোকা কিংকে এতটা গুরুত্ব দিচ্ছে, যেখানে তিনি আমাদেরকে ভরসা করেন না। এরপর দেখি সেই সৈন্যদের কমান্ডার ছেলেটি শিয়ানজিকে তাড়া করছে। এদিকে সুই শিউন আর শ্যানের জন্য স্যুপ বানিয়ে এনেছে, কিন্তু সেটা খাওয়ার আগে বরফ হয়ে যায়। তারা দেখে শিয়ানজি আসছে তাদের দিকেই। এই শিয়ানজি মূলত তাংলিচির পুরনো বন্ধু। শিয়ানজি বেশ স্টাইল মেরে এন্ট্রি নেয়, আর পরক্ষণে ধপাস করে নিচে পড়ে যায়। তাই তাং তাকে নিয়ে মজা করতে থাকে। বেচারা সামনে তাকিয়ে দেখে সবাই তার দিকেই হা করে তাকিয়ে আছে। তাই সে একটি আইস ফ্লাওয়ার বানিয়ে সুইকে বলে, আমি দেখছিলাম তোমাদের সবার মন খারাপ, তাই ইচ্ছে করে পড়ে গিয়ে আর কি সবাইকে আনন্দ দিতে চেয়েছিলাম। তুমি আমার তরফ থেকে এই ফ্লাওয়ারটা গ্রহণ করলে খুশি হব। তাংলিচি বলে, হ্যাঁ নিয়ে নাও, যাতে করে পরের বছর এই ইম্বারেসড হওয়ার চিন্তা থেকে মুক্তি পেয়ে ঘুমোতে পারে। বেচারার কোমর হয়তো ভেঙে গিয়েছে। শিউন বলে, আমিও কি এমন একটা আইস ফ্লাওয়ার পেতে পারি? শিয়ানজি বলে, আগে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। এরপর সে একাই এত খাবার খেয়ে নেয়। সবাই তাকিয়ে আছে দেখে সে বলে, আমি জন্মেছি আমার জীবনটা উপভোগ করার জন্য। সে তাংলিচির পিঠে হাত রাখতে চাইলে তাংলিচি বলে, যদি আমার পোশাকে তোমার খাবারের একটা ছাপ লাগে, তাহলে তোমার আয়ু আর মাত্র 1 বছর হয়ে যাবে। শিয়ানজি বলে, এই বাচ্চা শিয়ালটির কথা শুনে মনে হচ্ছে সে রোজ সোনার উপর পোশাক পরে বসে থাকে। এরপর সে আবারও ওয়াইন চায়। শিউন নিজ হাতে তাকে ওয়াইন ঢেলে দিচ্ছিল। শিউনের শিয়ানজিকে বেশ পছন্দ, কারণ সে তাদের সবার থেকে সিনিয়র, সেই সাথে অনেক পাওয়ারফুল। শিয়ানজি বলে, এখন সিরিয়াস বিষয়ে কথা বলা যাক। সোর্ড কিং এর ব্লাজিং সোর্ড ফায়ার পাওয়ার ধার্মিক আর শুভ শক্তি দিয়ে তৈরি হয়, এমন হওয়া উচিত। কিন্তু সেদিন আমি তাকে পরীক্ষা করার সময় তার ব্লাজিং সোর্ড ফায়ার পাওয়ারে ইভিল এনার্জি অনুভব করেছি। যদি তোমার সেই প্রিয় ভাই আবার সোর্ড কিং এর সাথে হাত মেলায়, তাহলে তারা দুজনে মিলে আবারও তোমার মাথাটা আলাদা করবে। তাংলিচি বলে, যদি তোমাকে আমার আবারও প্রয়োজন হয়, তাহলে তুমি আমার সাথে কাজ করবে। শিয়ানজি বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে 20,000 টাইলস দেবে। তাং বলে, মাত্র 10,000। শিয়ানজি রাগ করে বলে, এটা খুবই কম টাকা, এই টাকা দিয়ে তাদের কারোর সাথেই লড়াই করব না। তাংলিচি বলে, এই টাকা দিয়ে তুমি কাজ করবে। যদি তুমি এখন রাস্তায় পড়ে মানুষের মার খাও, তাহলে তোমাকে সুস্থ করার টাকা কে দেবে? শিয়ানজি বুঝতে পারে আর কিছুক্ষণ থাকলে তাকে আরো বেজ্জতি হতে হবে, তাই 10,000-ই রাজি হয়ে যায়। সে সব আপেল নিয়ে সেখান থেকে চলে যায়। এত খাবার খাওয়া দেখে তো শিউনের চোখ কপালে উঠে যায়। সুই বলে, তাহলে কি আজ দুপুরে আপনি মিস্টার পৌজোর সাথে দেখা করছেন? তাং বলে, অবশ্যই। পৌজো গতকাল শ্যানকে বন্দি করেনি, এটাই আমাদের কাজ আরো সহজ করে দিয়েছে। আমরা খুব দ্রুত সকলের সামনে প্রকাশ করে দেব ইউ ফ্যামিলি ইয়ানের সাথে জড়িত রয়েছে। শ্যান বলে, সোর্ড কিং ইউ এতটাও বোকা নয়, সে নিশ্চয়ই প্রমাণ লুকানোর চেষ্টা করবে। তাংলিচি বলে, তার সময় আসতে দাও। শিউন বলে, আমার কি কাজ থাকবে নতুন প্ল্যানে? আমি এখানেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি তো আমাকে কিছুই বলছেন না। তাং তাকে বলে, তুমি আমার গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে তো শিউনের গর্বে বুকটা ফুলে যায়। তাং বলে, তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ দেওয়া হচ্ছে। এরপর দেখি শিউনের সাথে বাকি 3জনকে পাঠিয়েছে বাজারে। তারা সবাই মিলে মাইরিয়াত প্রতিষ্ঠানের অনেক প্রশংসা করে, আর বলে সোর্ড কিং এর থেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মাইরিয়াত কোম্পানি। ছোট ছোট ব্যবসায়ীদের সাথে কাজ করতে চাইছে। আমরা মাইরিয়াত কোম্পানির সাথে যোগ দিচ্ছি। এত সুযোগ সুবিধার কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়, আর তারাও কোলাবরেট করতে রাজি হয়। এটা মূলত তাংলিচির একটা প্ল্যান। এদিকে তাংলিচি আসে পৌজোর সাথে দেখা করতে। পৌজো তাকে বলে, আমি তোমাকে হাও মেচো থেকে শুরু করে জিয়াংচেং এর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে প্রশ্ন করতে চাই। তাংলিচি বলে, অবশ্যই করতে পারেন। জিয়াংচেং মারা গিয়েছে কারণ তারা ডেমনিক হার্টপিলের সাথে জড়িত ছিল। তাদের মৃত্যু তো হওয়ারই কথা ছিল। পৌজো বলে, তাহলে তুমি কেন ইচ্ছে করে জিয়াং মাস্টারের কাছে ধরা দিয়ে কারাগারে বন্দী হয়েছিলে?
তাংলিজি বলে সেটা না করলে কি করে সোট কিং ইউফেং এর মতো বড় মাছ শিকার করতে পারতাম। পৌজো বলে তোমার কি মনে হচ্ছে না এতে তোমার আশেপাশে নিরপরাধ মানুষের জীবনে ঝুঁকি রয়েছে? তাংলিজি বলে ডেমনিক পিল দেওয়া হয়েছে যাদের, তারাও তো নিরপরাধ মানুষ ছিল। পৌজো বলে আমি চাই না নিরপরাধ মানুষদের জীবনে ঝুঁকি নিতে। তুমি যত দ্রুত সম্ভব সোট কিং সিটি থেকে চলে যাও। আমি তদন্ত করে দেখব সোট কিং সত্যি ইয়ানের সাথে মিলে এই ডেমনিক পিলের সাথে যুক্ত রয়েছে কিনা। তাংলিজি তো কিছুতেই যেতে রাজি হয় না, তাই মাস্টার পৌজো ভীষণ রেগে যান আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। হঠাৎ করে পৌজো তাংলিজির হাতে পালস চেক করে তো অবাক হয়ে যান। এদিকে একটি বাজারে ইয়ান খুবই সাধারণ পোশাক পরে এসেছিল। সেখানে একটি লোক অসুস্থ হয়ে কি সব কালো রক্ত বমি করছিল। তা দেখে এক দোকানি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে কয়েকটা পয়সা ছুঁড়ে মেরে বলে দূরে যাও, এই জায়গাটা নোংরা করো না। তখন ইয়ান এসে সেই পয়সাগুলো নিয়ে নেয় আর বলে আমি এই লোকটিকে সুস্থ করে দেবো। সে সেই লোকটির মাথায় 3টি সুচ পিন ফুটিয়ে দেয়। সাথে সাথে লোকটি সুস্থ হয়ে যায় আর সে ইয়ানের কাছে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছিল। সেখানে আবার শিউরাও সবাই ছিল, যেহেতু তার আগে কখনো ইয়ানকে দেখেনি তাই তারাও তাকে চিনতে পারেনি। সবাই ইয়ানকে অনেক বাহবা দিচ্ছিল। এরপর ইয়ান সেখান থেকে চলে আসে, কিন্তু সুই তাকে খুবই অদ্ভুত ভাবে দেখছিল। ইয়ান মনে মনে বলছিল তাংলিজি যদি তোমার এই নতুন বন্ধুদের মেরে ফেলি তাহলে তোমার ঠিক কিরকম অনুভূতি হবে। এসব বলে সে খুবই পৈশাচিক একটি হাসি দেয়। শিউনের কিছু একটা খটকা লাগে, কিন্তু সে আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পায় না। এদিকে পৌজো তাংলিজির পালস চেক করে বলে তোমার কাছে সময় খুবই অল্প রয়েছে আর তোমার তো হার্টও নেই, এটা কেন? তাং হেসে বলে আমি আপনার মতো মানুষের ভালো মন্দ ভাবতে পারি না। যদি আমি বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাকে ইয়ানের পেছনে মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে হবে। পৌজো বলে সে কি তোমার জীবন বাঁচাতে পারবে? তাংলিজি বলে তা পারবে না, কিন্তু তাকে আমার চাই। আপনি তো আমার শত্রু নন, আপনি চাইলে আমরা দুজন একসাথে কাজ করতে পারি। ডেমনিক পিল পুরো দুনিয়া নির্দোষ মানুষদের জীবন শেষ করে দিচ্ছে। পৌজো বলে তুমি যা করছো শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য। তাং বলে কারণ আমি শুধু নিজেকে নিয়েই ভাবি, কিন্তু তা আপনার লক্ষ্যের জন্য বাধা হবে না। পৌজো বলে তাহলে আমি কেন তোমার মতো একজন হৃদয়হীনের সাথে থাকবো? তাংলিজি বলে আপনার কাছে আর মাস্টার শাওয়ের কাছে প্রমাণ থাকলেও আপনারা ইয়ানের কাছে পৌঁছতে পারবেন না, যেটা আমি খুব সহজেই পারবো। পৌজো বলে তুমি খুবই অহংকারী। তাং হেসে বলে আপনাকে মাস্টার শাও পাঠিয়েছেন এখানে এটা তদন্ত করতে, আর আপনি জানেন আমি এই কাজ করতে পারবো। এমনি এমনি তো আপনি আমার এবিলিটিটা পরীক্ষা করেননি। যদি আপনার এখনো আমাকে বিশ্বাস না হয়ে থাকে তাহলে আমি আপনার সাথে একটা বিট করতে চাই। সেটা হলো সোট কিং নিজেই যে ইভিল পিলটার সাথে জড়িত রয়েছে, সে যার যার কাছে এই পিল সেল করেছে আর কতজন ব্যক্তি এটাই আক্রান্ত হয়েছে প্রমাণ সহ একটা লিস্ট আমি নিজে আপনাকে পৌঁছে দিব। আর আমার দ্বারা কোনো নির্দোষ মানুষের কোনো ক্ষতি হবে না। এর বিপরীতে আপনার কাজ হচ্ছে আপনি আমার সাথে কাজ করবেন। সোট কিং সিটিতে আমার কোনো কাজে হস্তক্ষেপ করবেন না। যদি আপনি আমার কোনো কাজে হস্তক্ষেপ করেন তাহলে আপনি এই বাজিতে হেরে যাবেন। আর যদি আমি আপনাকে প্রমাণ দিতে না পারি বা আমার দ্বারা কোনো সাধারণ মানুষের ক্ষতি হয় তাহলে আমি এই ভিটে হেরে যাব। যদি আমি হেরে যাই নিজে থেকে সোট সোসাইটিতে আত্মসমর্পণ করব। পৌজো তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাংলিজি বাজারে আসে। সেখানে কিছু লোক বাদ্য বাজাচ্ছিল আর মানুষজন দাঁড়িয়ে তা দেখছিল। সেখানে মাস্ক পরিহিত একজন বসে পিপা বাজাচ্ছিল। তাকে দেখে তাংলিজির মনে হচ্ছিল সে তার মাস্টার ফ্যাংজু আর তার খুব কষ্ট হচ্ছিল। তখনই তার সাথে ধাক্কা লাগে পৌজো সেই মেয়ে বন্ধুটার, আর তার হাত থেকে হেয়ারপিন পড়ে যায়। তাং তা উঠিয়ে দিলে সে বলে এখানে দুটো পিন থেকে কোনটা আমাকে বেশি মানাবে? তাং একটি পিন দেখিয়ে বলে এটা অনেক ধারালো, যদি কোনো ভিলেন আপনাকে আক্রমণ করতে চায় তাহলে আপনি তাকে মারতে পারবেন। মেয়েটি সেই পিনটি তাঙের পেটে থাকা ক্ষতর দিকে লক্ষ্য করছিল। তাং পিনটি তার ক্ষততে ধরে বলে এখানে ক্ষত রয়েছে। মেয়েটি বলে কি সব মজা করছেন? তাং আর কিছু না বলে চলে যায়। এরপর দেখি মাইরিয়াত প্রতিষ্ঠান থেকে সোট কিং এর জন্য অসংখ্য গোল্ড গিফট নিয়ে এসেছে। সোট কিং বলে চিয়াং কিংউইকে মেরেছে সেন, আমি আর মাস্টার পৌজো নিজ চোখেই দেখেছি, কিন্তু তোমাদের মাস্টার তাকে প্রোটেক্ট করছে। বাচ্চাগুলো বলে মাস্টার বলেছেন সেটা আপনারই একটা ফাঁদ। এটা শুনে সোট কিং ভীষণ রেগে যায়। তাং সান সোট কিং এর কাছে বাচ্চাদের হয়ে ক্ষমা চান। এরপর সোট কিং রেগে ইয়ানের সাথে দেখা করতে যায়। তার পিছনে আবার সেন। সেই বাড়িতে বসে ইয়ান তার ভেতরে ইভিল সুচ ফুটাচ্ছিল। এটাও এক ধরনের ডেমনিক পাওয়ার আর কি। সোট কিং তাকে দেখা করার জন্য বার্তা পাঠায়, কিন্তু ইয়ান ভীষণ রেগে তাকে না করে দেয়। তাই সোট কিং চলে যায়। সেনের তখন তার সাথে করা ইয়ানের অন্যায়গুলো মনে পড়ছিল আর তার ইয়ানের উপর ভীষণ রাগ হচ্ছিল। হঠাৎই ইয়ান তাকে দেখে ফেলে আর সে তার সামনে চলে আসে। সে ইয়ানের দিকে খুবই রাগী চোখে তাকিয়েছিল। তাই ইয়ান বলে কে তুমি? আর দেখে মনে হচ্ছে আমার উপর তোমার ভীষণ রাগ। সে ইয়ানের বুকে তার তলোয়ারটি ঢুকিয়ে দেয়, কিন্তু ইয়ানের কিছুই হয় না। সেও মূলত তাংলিচির মতো মনস্টারে পরিণত হয়েছে। ইয়ান হেসে বলে তুমি আমাকে এখনো মারতে চাইছো সেন? মানে সে সেনকে খুব ভালো করে চেনে। সে সেনকে পাল্টা আক্রমণ করে। এদিকে তাংলিচি অনুভব করতে পারে সেন কোনো বিপদে পড়েছে।